ডিয়ার অ্যাসপিরেন্টস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমি প্রথমে এলিট অ্যাপের আপার প্রাইমারি ইতিহাস ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। তো যারা প্রতিনিয়ত এলিট অ্যাপকে ফলো করে পড়াশোনা করছো তারা প্রত্যেকে অবগত যে আমরা ইতিহাস ক্লাসের বেশ কয়েকটি টপিক নিয়ে আলোচনা করেছি। গত টপিক যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে প্রথম শহর, যেখানে মেহেরগড় সভ্যতা এবং হরপ্পা সভ্যতা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের যে ক্লাস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বৈদিক সভ্যতা ক্লাস 4। তো এখানে আমরা বৈদিক সভ্যতার যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সময়কাল, এখানকার যে ধর্মীয় জীবন, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তবে দেখো যে আজকের যে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ বৈদিক সভ্যতা থেকে দু একটা কোশ্চেন যে কোনো যে কম্পিটিটিভ যে এক্সাম সেখানে এসে থাকে। তো চলো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা তোমরা ভালোভাবে দেখবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। তাহলে বৈদিক সভ্যতা হচ্ছে আজকে যে টপিক। সেখানে প্রথমেই আমাদের জানতে হবে যে আর্যদের পরিচয়। আর্যদের পরিচয়টা আগে জানতে হবে, তার কারণ হচ্ছে বৈদিক সভ্যতা মানে হচ্ছে আর্যদের নিয়েই হচ্ছে এই সভ্যতা গঠিত, ঠিক আছে? আর একটা বলতে পারো যে আমরা লাস্ট যেটা মেহেরগড় সভ্যতায় আলোচনা করেছিলাম সেখানে হচ্ছে লোহার যে ব্যবহার আমরা দেখতে পাইনি। তো এই বৈদিক সভ্যতায় হচ্ছে লোহার যে ব্যবহার সেটা শুরু হয়েছিল, বোঝা গেল? তো বৈদিক সভ্যতার মানুষরা লোহার যে ব্যবহার সেটা শুরু করেছিল। তো সেই হিসাবে দেখো যে আমরা প্রথমে যে এই আর্য জাতি বা আর্যদের যে পরিচয়, এই আর্যদের পরিচয়টা আগে জানবো। তাহলে এই আর্য সম্পর্কে শব্দটার সঙ্গে আগে আগে পরিচয়টা করিনি। তো সেখানে দেখো যে আর্য শব্দটি জাতিবাচক নয়, এটি ভাষাবাচক এবং ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্যতম। তো দেখো যে এই আর্য যে শব্দটি নিয়ে, এই শব্দের যে অর্থটা নিয়ে অনেক রকম মত পার্থক্য সৃষ্টি হয়েছে। কেউ বলছে কি যে না, আর্যটা হচ্ছে এটা একটা জাতিবাচক শব্দ, কেউ বলছে ভাষাগত। তো এই দিক থেকে দেখো যে সমস্ত কিছুর যে সমস্যার যে সমাধান ঘটিয়ে এখানে বলা যায় যে আর্য যেটা হচ্ছে একটা ভাষাবাচক একটা শব্দ, যেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে, ইন্দো ইউরোপীয় যে ভাষাগোষ্ঠী সেখান থেকে এটা এসেছে। এবার দেখো এর আক্ষরিক অর্থটা কি। তো আক্ষরিক যদি অর্থ আসে এরকম ভাবে, তো অনেক সময় দেখবে যে বংশজাত বলা হয়ে থাকে বা সৎ বংশজাত বলা যেতে পারে, আবার হচ্ছে চাষ করা। এই আক্ষরিক অর্থ হিসাবে এই যে এই অর্থটা বিভিন্ন বইয়ে তোমরা দেখতে পাবে, বিভিন্ন জায়গাতে সৎ বংশজাত দেখতে পাবে বা চাষ করা দেখতে পাবে, ঠিক আছে? বা হচ্ছে বংশজাত এই কথাটাও দেখতে পাবে। তো আক্ষরিক অর্থ হিসাবে আমরা এই টার্গেট রাখবে কি যে অপশন কি ধরনের রয়েছে, পরীক্ষার যে প্রশ্নে যে অপশনটা তোমাদের কি ধরনের রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু অ্যান্সার করবে। এই তিনটের মধ্যে যদি কোনো একটা যদি থাকে আক্ষরিক অর্থ হিসাবে, তাহলে অবশ্যই তোমরা এই অর্থটিকের মধ্যে ই করবে, ঠিক আছে? তো বেশিরভাগ বইয়ে দেখতে পাবে যে চাষ করা, এই চাষ করা যে অর্থটা এটা কিন্তু দেখতে পাবে বেশিরভাগ বই। ওকে, তবে একটা জিনিস মনে রাখবে যে মেন যে অর্থ যেটা, সেটা অবশ্যই এটা ভাষাবাচক বা ভাষাগত দিক থেকেই পরিচিত। আর্যটা ইন্দো ইউরোপীয় যে ভাষা থেকে সেটা পাওয়া গেছে, এটা মনে করা হয়ে থাকে। তবে দেখো যে স্যার উইলিয়াম জোন্স কে ছিলেন সেটা আমরা প্রত্যেকে জানি, ঠিক আছে? যে ফোর্ট উইলিয়াম যে কলেজের প্রতিষ্ঠাতা 1800 খ্রিস্টাব্দে, তিনি হচ্ছেন এই স্যার উইলিয়াম জোন্স। সেই উইলিয়াম জোন্স তিনি বলছেন যে সকল ভাষার একটি সাধারণ উৎসের কথা তিনি বলেছেন, ঠিক আছে? সকল ভাষার একটি সাধারণ উৎসের কথা তিনি বলেছেন। ওকে, মানে হচ্ছে যে সকল যে ভাষা, তো আমরা প্রত্যেকেই নিজস্ব একটা ভাষাতে কথা বলি। তো এই ভাষার একটা হচ্ছে জায়গা রয়েছে যেখান থেকে সেটা উৎপত্তি ঘটেছে। তো সেই রকমই তিনি বলছেন যে এই যে আর্য যে ভাষাটি, আর্য যে শব্দটি, এটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে সেটা উৎপত্তি হয়েছে। তো ম্যাক্স এই যে উইলিয়াম জোন্স তার যে কথার যে অর্থ বা তার যে বক্তব্য সেটাই পেশ করে যে কোনো একটা জায়গা থেকে এর হচ্ছে উৎপত্তি ঘটেছে। ওকে, এবার হচ্ছে দেখো যে ম্যাক্স মুলার তিনি বলছে কি যে আর্য বলতে ভাষা বোঝায় এমন
কথা ঘোষণা করেন। তাহলে ম্যাক্স মুলারও তিনি বলছে যে আর্য বলতে যে ভাষা সেটা কি বোঝায়। তো এই ম্যাক্স মুলার তিনি একজন বিদেশি একজন ঐতিহাসিক। তো তিনি আবার যে আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিভিন্ন তথ্য ব্যাখ্যা করেছেন এবং তার যে তথ্যটাই বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয়ে থাকে। ওকে, তো এবার দেখো যে আর্যদের আদি বাসস্থান মানে তাদের বাসস্থানটা আদি প্রথম দিকে তাদের বাসস্থানটা কোথায় ছিল। তাহলে আর্যদের যে আদি বাসস্থান বিষয়ে যে মতটাকে দুটো ভাগে ভাগ করে, এক হচ্ছে ভারতীয় আর এক হচ্ছে বিদেশি। তাহলে ভারতীয়দের মধ্যে বিশেষ করে যে বাল গঙ্গাধর তিলক তিনি বলছেন যে কিরগিজ যে স্তূপ সেখানে এই আর্যদের যে আদি বাসস্থান হিসাবে ছিল। আবার বিদেশিরা বিশেষ করে ম্যাক্স মুলার তিনি যে মধ্য এশিয়া তত্ত্ব, যে মধ্য এশিয়াতে এদের যে বাসস্থান এটাকে মনে করা হয়ে থাকে। তবে সাধারণভাবে দেখো, সাধারণ মতে দেবকী নদীর অববাহিকা অঞ্চল ছিল এর আদি বাসস্থান। তবে এখান থেকে যে কোশ্চেনটা আসে, গুরুত্বপূর্ণ যে কোশ্চেন, সেটা এই যে ম্যাক্স মুলারের যে মত, যে মধ্য এশিয়া যে তত্ত্ব, আর্যদের যে আদি বাসস্থান কোথায় ছিল, তো সেটা বলা হয়ে থাকে যে মধ্য এশিয়াতে। তো এই যে ম্যাক্স মুলারের যে মতামতটা এটাই জানতে চাওয়া হয় বিভিন্ন পরীক্ষাতে, এই কোশ্চেনটা এসেছে বিগত। ঠিক আছে, তো সেই হিসাবে এখান থেকে যদি আদি বাসস্থান সম্পর্কিত যদি মত বা কোনো কোশ্চেন যদি দিয়ে থাকে, তাহলে এই কোশ্চেনটা বারবার দিয়ে থাকে যে মধ্য এশিয়াতে যে আদি আর্যদের যে বাসস্থান, এই মতামতটি কে করেছিলেন। তো সেই হিসাবে ম্যাক্স মুলার অবশ্যই মতামতটি রাখবে। ম্যাক্স মুলার এর আগে যে ভাষা সম্পর্কিত এই যে ব্যক্তি, এই ব্যক্তি তিনি বলেছিলেন। ওকে, চলো লিপি। নিঃসন্দেহে একটা সভ্যতা যখন গড়ে উঠেছিল তার একটা নিজস্ব একটা লিপি ছিল। তো লিপি হিসাবে দেখো যে বোগাজখই ও তেল এন আনমান 1400 খ্রিস্টপূর্বাব্দে রচিত আর্য সংগ্রাম তত্ত্ব দেয়। তাহলে এই দেখো এই যে লিপি বলতে এখানে বোগাজখই এবং তেল এন আনমান, ঠিক আছে, এটা মনে করা হয় যে 1400 খ্রিস্টপূর্বাব্দে এটা রচিত। ওকে, চলো তাহলে লিপি হিসাবে বোগাজখই এবং তেল আনমান লিপি এটা মনে রাখো, তাহলে হবে, আর কোনো কিছু মনে রাখা দরকার নেই। এবার গুরুত্বপূর্ণ যেটা বৈদিক সভ্যতার যে সময়কালটা নিয়ে। বৈদিক সভ্যতার যে সময়কাল এটা গুরুত্বপূর্ণ কেন বলছি, এই সময়কাল থেকেই অনেক সময় অনেক কোশ্চেন এসে থাকে। সময়কাল হিসাবে দেখো প্রথমেই যেটা মনে করা হয় যে খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, এটাকে বলা হয় যে আর্লি বৈদিক পিরিয়ড। ঠিক আছে, যে এবং পরবর্তী যে সময়টাকে সেটাকে আফটার বৈদিক পিরিয়ড, যেটা 600 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে। ঠিক আছে, তাহলে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত 1500 থেকে যে 1000 এটা আর্লি বৈদিক পিরিয়ড, এবং 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটা আফটার বৈদিক পিরিয়ড। এটা মনে রাখার চেষ্টা করো। এখান থেকে কোশ্চেন এটা বিভিন্ন পরীক্ষাতেই দিয়েছে। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষা বলতে এসএসসির যে পরীক্ষার কোশ্চেন গুলো যদি দেখো, তাহলে এই কোশ্চেন গুলো দেখবে যে কোনো না কোনো বছরে সেটা দিয়েছে। ওকে, তো এটা হচ্ছে সময়কাল। বসতি স্থাপন, আর্যদের যে আদি বাসস্থান কোথায় ছিল সে সম্পর্কে আমরা জানলাম। বিশেষ করে ম্যাক্স মুলারের যে মতামতটি, মধ্য এশিয়ার যে তত্ত্বটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে যে ভারতীয়দের মধ্যে বাল গঙ্গাধর তিলকের যে কিরগিজ যে স্তূপে, সেখানে বলছে কি যে উত্তর ভারতের যে কিরগিজ যে অঞ্চল, সেখানে আর্যদের যে আদি বাসস্থান সেই হিসাবে বর্ণনা করেছেন। তবে দেখো এই বস্তি বিস্তার ঘটেছিল কোন কোন জায়গায়, তো বলছে সপ্ত সিন্ধু অঞ্চলে এর বিস্তার ঘটেছিল। সপ্ত সিন্ধু অঞ্চল বলতে 7টি নদীকে বোঝায়। ঠিক আছে, অনেক সময় এই নদীগুলো নাম দেয় কি যে কোন নদীটি এর মধ্যে অংশ মানে অন্তর্ভুক্ত ছিল না, এই ধরনের কোশ্চেন দেয় কি ছিল না। ওকে, যে সবসময় যে ডাইরেক্ট কোশ্চেন দিবে তা নয়, অনেক সময় যে এই ধরনের না যুক্ত দেয়। তো 7টা যে নদী, সে কারণে আমাদেরকে মনে রাখতে হবে যে বসতি বিস্তার
যে সপ্ত সিন্ধু বা 7টা নদীকে কেন্দ্র করে বসতি বিস্তার ঘটেছিল, তাহলে অবশ্যই নিঃসন্দেহে বলতে পারো যে খুব একটা কম এলাকা জুড়ে এটা ছিল না। 7টা নদী মানে বুঝতেই পারছো যে এক একটা নদী কত বড় বড় হয়ে থাকে, তাই কি না? আমাদের দেখো যে আমাদের গঙ্গা নদী, যে গঙ্গা নদী দুটো স্টেটকে কভার করছে, ঠিক আছে, তারপরে হচ্ছে একটা দেশে চলে যাচ্ছে, তাহলে দুটো স্টেট, তারপরে হচ্ছে একটা হচ্ছে দেশ, রাজ্য এবং দেশ, দুটোকে তিনটাকে কভার করছে। তাহলে সেই হিসাবে দেখো যে এখানে যে সপ্ত সিন্ধু, যে 7টা যে নদী, এই 7টা নদীকে কেন্দ্র করে যে আর্যরা তারা বসতি স্থাপন করেছিল, ঠিক আছে, বা বলতে পারো যে বৈদিক সভ্যতা এইভাবে গড়ে উঠেছিল। ওকে, তো সেই হিসাবে এই 7টা নদীর নামটা আমাদের মনে রাখতে হবে আগে। তাহলে 7টা নদীর মধ্যে দেখো প্রথমেও রয়েছে শতদ্রু নদী, তারপর হচ্ছে ইরাবতী, তারপর চন্দ্রভাগা, বিপাশা, ঝিলাম, সিন্ধু এবং সরস্বতী। এই যে 7টা নদী, এই 7টা নদীকে কেন্দ্র করে যে আর্য সভ্যতা সেটা গড়ে উঠেছিল। অনেক সময় আবার এই নদীগুলোর যে বর্তমান নাম, সে নামগুলো চাওয়া হয়ে থাকে। তো তোমাদের এই সম্পর্কিত যে নোট বা বর্তমান যে নাম, আগে নাম কি ছিল, বর্তমান নাম কি আছে, এগুলো হচ্ছে তোমরা যখন এই ক্লাসটা শেষে অ্যাপে গিয়ে নোটটা দেখবে তখন নোটে সবকিছু পেয়ে যাবে, ঠিক আছে। আর এই রিলেটেড যে এমসিকিউ গুলো দেওয়া রয়েছে সবগুলো তো দেখো যে এই ক্লাসের মধ্যে সমস্ত কিছু তো উপস্থাপন করা সম্ভব হয় না। তো সেখানে দেখো যে যেগুলো ক্লাসে পাচ্ছ না হয়তো নোটে পাচ্ছ না, সেটা হচ্ছে এমসিকিউ যে প্র্যাকটিস সেট, সেখানে পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো কোনো অসুবিধা হবে না যদি তোমরা ক্লাস এবং নোট এবং তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস সেট গুলো যদি করো, এবং নিজে তো পড়াশোনা করবে, নিজে আরো কিছু তথ্য যাচাইয়ের জন্য আরো অনেক কিছু বই পড়বে। তো সেই হিসাবে দেখো তোমাদের যদি টার্গেটটা যদি ঠিক থাকে যে হ্যাঁ আমি হাই স্কুলের শিক্ষক হব, আমাকে এই পরীক্ষাতে পাস করতেই হবে, আমি সেকেন্ড এসএলএসটি আমি ঠিক মতো রেজাল্ট করতে পারিনি বা ডাক পাইনি, এই ধরনের একটা জেদ বা প্রতিজ্ঞা যদি রাখো, অবশ্যই তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু পৌঁছাবে, ঠিক আছে। কোনো অসুবিধা হবে না আশা করা যায় এখন থেকে যদি তোমরা ঠিকঠাক যদি পড়াশোনা করো। আর আপার প্রাইমারি আগেও বলেছি যে প্রচুর পরিমাণে সিট রয়েছে, তো এখন থেকে তোমরা যদি পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমরা সাকসেস হবে। সেকেন্ড এসএলএসটির এই যে ইন সার্ভিস টিচারদের যে 10 নম্বরকে কেন্দ্র করে এত বিতর্কিত যে পরিবেশ তৈরি হচ্ছে, এগুলো সমস্ত কিছু ভুলে যাও। এটা আমাদের চাকরি ছিল না, এটা মনে করো কি যে ফ্রেশারদের জন্য এটা চাকরি ছিল না, আমরা জাস্ট পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা ভালো দিয়েছি, এইটুকু মনের মধ্যে কনফিডেন্সটা রাখো, পরবর্তী পরীক্ষাতে আমরা সাকসেস হব। তো আপার প্রাইমারিতে তো সেই ধরনের আর জট কিছু নেই। তো সেই হিসাবে যে পড়াশোনাটা এইভাবে শুরু কর, একবারে ভেঙে পড়বে না, ঠিক আছে। যারা ভেঙে পড়বে না, যারা তাদের লক্ষ্যটাকে ঠিক রাখবে, অবশ্যই আমি মনে করি সে সাকসেসফুল হবেই। তো সেই কারণেই যে পড়াশোনাটা চালিয়ে যাও। তো যে সপ্ত সিন্ধু 7টা যে নদী, এই 7টা নদীর নাম অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে। ওকে, তো এই আর্য সভ্যতার বা বৈদিক সভ্যতার এদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সামরিক সমস্ত কিছু দিকগুলো আলোচনা করব একে একে, সে সময় কি ছিল। তাহলেই দেখো মোটামুটি ভাবে এই বৈদিক সভ্যতাটা ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো কিছু অসুবিধা হবে না। আমি সেইভাবেই তোমাদের রাখার চেষ্টা করেছি ক্লাসটাকে, যাতে পড়ার সঙ্গে সঙ্গে যাতে সবকিছু পরীক্ষাতে আসে, এই ধরনের কোশ্চেনগুলো রাখার চেষ্টা করেছি, এই ধরনের তথ্যগুলো যেগুলো আসে। একটা বৈদিক সভ্যতা এটাকে যদি আলোচনা করতে গিয়ে প্রচুর বড় ক্লাস হবে, তাই করে 5-6টা ক্লাস নিতে হবে, তাহলে এটা শেষ হবে যদি সেইভাবে ব্যাখ্যা করতে যাই। কিন্তু আমাদের তো সেইভাবে দরকার নেই, আমরা আপার প্রাইমারি টেটের জন্য পরীক্ষা দিচ্ছি, তো সেই হিসাবে আমাদেরকে ওইভাবেই পড়াশোনা করতে হবে। বেশি গভীরে ঢুকে গেলে আমাদের সেখান থেকে বেরিয়ে আসা খুব অসুবিধা হবে। আর জানো তো কি এখন পরীক্ষার যে কোশ্চেনের ধরনটা কি ধরনের হচ্ছে, বেশি গভীরে যাচ্ছে না কোশ্চেন, সব বাইরেই কোশ্চেন দিচ্ছে, সেই কোশ্চেন গুলোকে ঠিক করতে গিয়েই অনেক সময় সমস্যা সৃষ্টি হচ্ছে। তো সেই কারণে আমরা এইভাবেই এগোবো। এবং তোমাদের যদি দরকার মনে হয় কি যে স্যার আমাকে এই জিনিসটা স্যার আর একটু বোঝান বা এই জিনিসটা নিয়ে একটা আলাদা ক্লাস নিয়ে আসুন, অবশ্যই সেটা চেষ্টা করব, ঠিক আছে। তো দেখো যে রাজনৈতিক জীবন, এই রাজনৈতিক জীবনের প্রথমে দেখো রাষ্ট্রের এককটা কি ছিল। রাষ্ট্রের বৃহত্তর একক ছিল যথাক্রমে গ্রাম,
ব্রিজ, জন, গ্রামের কর্তাকে বলা হয় গ্রামনি, বিশেষ হচ্ছে বিশ্বপতি, জনের হচ্ছে গোপ। দেখো যে বর্তমান যে সভ্যতার সঙ্গে সেই সময়ে যে বৈদিক সভ্যতার অনেকটা পার্থক্য রয়েছে। তখনকার রাজনৈতিক কাঠামোগুলো পুরোটা ছিল আলাদা। তো রাষ্ট্রের একক হচ্ছে, বৃহত্তর একক হচ্ছে গ্রাম, বিশ, জন, এগুলো নিয়ে হচ্ছে রাষ্ট্র গঠিত ছিল। তো গ্রামের যে প্রধান সেটাকে বলা হচ্ছে গ্রামনি, এবং বিশ্বের প্রধান হচ্ছে বিশ্বপতি। গ্রাম হচ্ছে কতগুলো গ্রামকে নিয়ে বিশ গঠিত হয়, এবং তার হচ্ছে প্রধান হচ্ছে বিশ্বপতি। তারপর কতগুলো হচ্ছে বিশকে নিয়ে হচ্ছে জন গঠিত হয়, জনের যে প্রধান হচ্ছে সেটা হচ্ছে গোপ। তাহলে তোমাদের কোশ্চেন হতে পারে স্যার এখান থেকে কোন ধরনের কোশ্চেন আসে? এখান থেকে যে কোশ্চেনটা আসে একদম সিম্পল কোশ্চেন, গ্রামের যে প্রধানকে কি বলা হয়, বিএস এর প্রধানকে কি বলা হয়, জনের প্রধানকে কি বলা হয়, এই ধরনের কোশ্চেন গুলো আসে, একদম সিম্পল কোশ্চেন। এছাড়া হচ্ছে আর কি ধরনের কোশ্চেন দিতে পারে এখান থেকে যদি কোশ্চেন দিতে পারে কি যে বলতে পারো যে বিশ হচ্ছে কোন সভ্যতার সঙ্গে জড়িত, এই ধরনের কোশ্চেন গুলো দিতে পারে। ওকে, শাসন পদ্ধতি কেমন ছিল? তাহলে রাষ্ট্রের এককটা আমরা জানলাম। শাসন পদ্ধতিটা কেমন ছিল? যে রাজতন্ত্র বংশানুক্রমিক রাজতন্ত্র, তবে জন অরাজতান্ত্রিক ছিল। তারা কি বলছে যে রাজতন্ত্র ছিল, রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা সেটা ছিল, এবং সেটা হচ্ছে বংশানুক্রমিক, তবে জনে হচ্ছে কি অরাজতান্ত্রিক ছিল। এখানে হচ্ছে অরাজতান্ত্রিক বলতে এখানে যে বংশ পরম্পরায় যে প্রধান হবে সেটা নয়, বা শাসনকর্তা হবে সেটা নয়, সেই জায়গাতে অন্য কেউ হতে পারে। তো জনের ক্ষেত্রে সেটা ছিল না। জন মানে হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখন বর্তমানে সেটা জেলাকে বলতে পারো। তো সেই হিসাবে যে জন, এই জনের ক্ষেত্রে ছিল অরাজতান্ত্রিক, বাদ বাকিটা হচ্ছে গ্রামনি বা বিশ্বপতি, এই ক্ষেত্রে হচ্ছে ছিল কি যে বংশানুক্রমিক যে বিষয়টা সেটা ছিল। ওকে, চলো সংগঠন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে বৈদিক সভ্যতা মানে হচ্ছে সংগঠন থেকে অবশ্যই কোশ্চেন দিয়ে থাকে, আর সেই কারণে সংগঠন খুবই গুরুত্বপূর্ণ, যে এই সময় কোন কোন সংগঠন ছিল। ওকে, তো দেখো এখানে যে সংগঠনগুলো ছিল তার মধ্যে সভা, সমিতি, গণ এবং বিতদ, এই চারটি সংগঠন হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল। তো এখানে হচ্ছে প্রত্যেকটা সংগঠনের যে বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে। সভা, সমিতি, গণ ও বিতদ, বিগত যে SLST 11-12 সেখানে হচ্ছে একটা কোশ্চেন এসেছিল যে এই সংগঠন বিষয়ক, ঠিক আছে, সংগঠন রিলেটেড একটা কোশ্চেন ছিল। তোমরা কোশ্চেন পেপারটা যদি দেখো তাহলে বুঝতে পারবে। তো সেখানে যে অ্যান্সারটা ছিল সমিতি হতো, এই ধরনের একটা কোশ্চেন ছিল। এবার হচ্ছে দেখো যে এই সভা, সমিতি, গণ, বিতদের মধ্যে দেখো যে সভা হচ্ছে কি বয়স্কদের প্রতিষ্ঠান, এখানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। যে সভা যেটা ছিল, সভাতে সবসময় কি হচ্ছে বয়স্ক ব্যক্তিদের, মানে হচ্ছে যারা হচ্ছে জ্ঞানী গুণী বয়স্ক ব্যক্তি, মানে কোনো ইয়ং জেনারেশনকে ওখানে থাকতো না, সেখানে বয়স্ক ব্যক্তিরাই সেখানে উপস্থিত থাকতো, এবং তারা হচ্ছে বিভিন্ন যে আলোচনার মাধ্যমে কোনো কিছু একটা যে সিদ্ধান্তে উপনীত হতো। ওকে, তো সেখানে মহিলাদের যে প্রবেশ, সে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। তাহলে অবশ্যই বলতে পারো যে এটা ছিল একটা গুরুত্বপূর্ণ যে সংগঠন, যেখানে হচ্ছে হালকা বয়সী যে ছেলে মেয়েরা সেখানে উপস্থিত হতে পারেনি, সেখানে শুধু বয়স্ক ব্যক্তিরাই সেখানে উপস্থিত ছিল, জেন্টলম্যান যারা, ঠিক আছে, বয়স্ক ওয়েটফুল যারা ব্যক্তি তারাই সেখানে উপস্থিত ছিল। ওকে, সেখানে মহিলাদের কোনো অবস্থান ছিল না। এখানে কিন্তু এই কোশ্চেনটা দেয় কি অনেক সময় কি যে সভাতে মহিলারা কি যেতে পারতো, প্রবেশ করতে পারতো, এই ধরনের কোশ্চেন কিন্তু থাকে। তো সে কারণে অবশ্যই সেটা হবে কি নো, না, এই কোশ্চেনটা এখানে আসে কি যে মহিলারা কি সভাতে উপস্থিত হতে পারতো, বা হালকা বয়সী ছেলেরা কি সেখানে উপস্থিত হতে পারতো, অবশ্যই কোশ্চেনটার অ্যান্সার তখন হবে না। ওকে, এবার হচ্ছে সমিতি। দেখো সমিতি হচ্ছে এখানে সাধারণ মানুষরা এখানে উপস্থিত থাকতে পারতো, সমিতিতে অভিজাত ও সাধারণ যে মানুষ তারা প্রত্যেকেই এখানে উপস্থিত হতে পারতো। তাহলে সভা এবং সমিতির মধ্যে পার্থক্যটা তারা বুঝতে পারছো, সেটা হচ্ছে বয়স্ক ব্যক্তিদের দ্বারা পরিচালিত এক সংগঠন, আর এটা হচ্ছে সেখানে হচ্ছে সাধারণ মানুষ, অভিজাত বা মধ্যবিত্ত সম্প্রদায় সবাই হচ্ছে সেখানে উপস্থিত হতে পারতো। ওকে, এবং সেখানে উপস্থিত থেকে তাদের যে মতামত, সে মতামত ব্যক্ত করতে পারতো। তারপর দেখো 3 নম্বর হচ্ছে যে প্রজাতান্ত্রিক রাজ্য গণ এর প্রধান ছিল গণপতি এবং গণজ্যেষ্ঠ নাম পরিচিত। ওকে,
গণ, গণের প্রধান ছিল গণপতি। এবার হচ্ছে দেখো যে 4 নম্বর যেটা, যে বিদত। গণ, গণ থেকে সেরকম ভাবে আমি কোনোদিনও কোশ্চেন আমার চোখে পড়েনি যে গণ থেকে কোশ্চেন দিয়েছে, গণের যে গণপতি। আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বিদত। বিদত ছিল, এই ধরনের কোশ্চেনটা আসে যে প্রাচীন ভারতে বিশেষ করে যে বৈদিক সভ্যতায় যে কোন সংগঠনটি অত্যাধিক গুরুত্বপূর্ণ ছিল। অত্যাধিক গুরুত্বপূর্ণ যদি কোন সংগঠনের কথা বলা হয় বা উপজাতীয় গণপরিষদের কথা বলা হয়, তাহলে অবশ্যই বিদতের নামটা আসবে। ঠিক আছে, এই বিদতটা ছিল গুরুত্বপূর্ণ একটা সংগঠন। বিদত দ্বারাই হচ্ছে বলতে পারো যে অনেক যে কার্যসিদ্ধি হয়ে থাকে। তো তাহলে বিদত ছিল এই 4টা সভা সমিতি, গণ, বিদত, এই 4টার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল বা মোস্ট পাওয়ারফুল সংগঠন ছিল বা গণপরিষদ ছিল এই বিদত। ওকে, মনে থাকবে তো? বিদতের কথা মনে থাকবে, তাহলে নিশ্চয়ই তাহলে সংগঠনগুলি সভা সমিতি, গণ ও বিদত। মোটামুটি ভাবে দেখো যে হালকা ভাবে আমি তোমাদের এটা বোঝানোর চেষ্টা করলাম যে গণ, সমিতি, সভা, বিদতটা কি এবং সব থেকে এই 4টা সমিতির মধ্যে গুরুত্বপূর্ণটা কি। তবে দেখো এগুলোর মধ্যে পরবর্তীতে যে সমস্ত কিছুর ডিস্ট্রয়েড হলেও সমিতি এটা কিন্তু টিকে থাকছে, পরবর্তীতে টিকে থাকছে। ওকে, এটাও একটা ভালো একটা কোশ্চেন কি যে পরবর্তী সময়ে যে বেশি টিকে ছিল বা কার হচ্ছে গুরুত্বটা বেড়েছিল, তো অবশ্যই তাহলে সমিতি এটা মনে রাখবে। ওকে, চলো তাহলে পুরোহিত। তাহলে পুরোহিত দেখো এরা অনেক সময় রাজনীতিতে অংশ নিতেন। তবে এটা একটা ভালো দিক যে পুরোহিতরা শুধুমাত্র যে তারা পূজা অর্চনা বা তারা সবসময় যে ধর্মীয় বিষয় নিয়ে তারা বেঁচে থাকতেন তা নয়, অনেক সময় তারা রাজনীতিতে অংশ নিতেন, পলিটিক্স তারা করতেন। তাহলে ধর্মীয় ক্ষেত্রে পলিটিক্স করতেন। তাহলে একটা সময় দেখো যে আমরা যে প্রাচীন যে বৈদিক যুগে দেখতে পাচ্ছি যে ধর্মীয় প্রবণ ব্যক্তিরা তারা রাজনীতিতে অংশগ্রহণ করছে। তাহলে এখন দেখো বর্তমানে যদি কেউ কোনো ধর্মীয় ব্যক্তি ভোটে দাঁড়ায় বা মানে কি বলবো কোনো একটা প্রশাসনিক কাজে সে হচ্ছে অংশগ্রহণ করে, তখন তাকে আমরা কি বলে থাকি? ভণ্ড সন্ন্যাসী বলে থাকি। কিন্তু সেটা তো নয়। তাহলে প্রাচীন যুগে দেখো যে পুরোহিতরাও তারা হচ্ছে পলিটিক্সের সঙ্গে যুক্ত ছিল। তো সেই হিসাবে আমরা এইভাবে ভণ্ড বলতে পারি না। তার যদি ক্ষমতা থাকে, তার যদি গুণ থাকে, অবশ্যই সেই রাজনীতিতে অংশ দিতে পারে। সেখানে তাকে ভণ্ড বলে আমরা আখ্যায়িত করতে পারি না। তার যোগ্যতা রয়েছে, সেই কারণে সেই ক্ষমতা পেয়েছে। ওকে, তো সেই হিসাবে আমরা দেখতে পাই কি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যে যোগী আদিত্যনাথ, তাই তো, তার একটা জলজান্ত উদাহরণ। তো দেখো সেই হিসাবে আমি বলতে চাইছি যে পুরোহিতরা যে এই সময় বৈদিক সভ্যতাতে পুরোহিতরা তারা শুধুমাত্র যে যজ্ঞ বা পূজা অর্চনা এগুলোর মাধ্যমে তারা নিজেকে বেঁধে রাখেনি, তারা হচ্ছে রাজনীতিতে তারা অংশগ্রহণ করেছিল। সামরিক বিভাগ, তাহলে সামরিক বিভাগের মধ্যে সেখানে যেমন রক্ষী বাহিনী থাকতো, পদাতিক বাহিনী এবং অশ্বারোহী বাহিনী থাকতো। তাহলে দেখো যে নিঃসন্দেহে যে বৈদিক সভ্যতার যে রাজতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, সেই জায়গাতে যে সামরিক বিভাগটা মোটেই দুর্বল ছিল না। সেখানে পদাতিক, অশ্বারোহী বাহিনী সবই ছিল। যদিও হস্তি বাহিনীর কথা সেরকম ভাবে জানা যায়নি। যে পুরো চলমান দুর্গ, এটারও কিন্তু উল্লেখ পাওয়া যায়। চলমান দুর্গ বলতে কি? চলমান দুর্গ মানে হচ্ছে যেখানে ধরো কিছু দুর্গর আকার নেয়, সেখানে যে চাকা থাকবে এবং সে দুর্গ চলবে এবং চারিদিকে বিভিন্ন যে অস্ত্র লাগানো থাকবে এবং শত্রুকে অতি সহজে হত্যা করতে পারবে। যেমনটা হচ্ছে বাহুবলী সিনেমাতে দেখতে পাবে যে ভল্লাল দেব যে রথটা, ওখানে রথ দেখানো হচ্ছে যে চলমান যে রথ, যেখানে হচ্ছে চারিদিকে বিভিন্ন ধারালো যে অস্ত্র লাগানো আছে এবং সেগুলোর মাধ্যমে শত্রুদেরকে হত্যা করছে। তো সেই টাইপেরই চলমান দুর্গ মানে হচ্ছে মানে চলমান বলতে এই ধরনেরই যে চাকা লাগানো আছে, সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যেত এবং ওই সেই দুর্গে অনেক সৈন্য থাকতো এবং সেই সৈন্য হচ্ছে বিভিন্ন যে শত্রুকে তারা হত্যা করত। ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতো। সেটাকে দেখো যে পুরো
বা চলমান দুর্গ বলা হয়। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অর্থ, যে চলমান দুর্গ বলতে কি বুঝো, বা এটার অর্থ এইভাবে চাওয়া হয়ে থাকে। আয়ের উৎস, এখানে আয়ের উৎস দেখো যে নিয়মিত কর ছিল না, নিয়মিত যে কর ব্যবস্থা সেটা ছিল না। তবে ঋগ্বেদে বলি নামক একটা করের উল্লেখ আছে, রাজা জমির মালিক নন। তাহলে এখানে দেখো যে নিয়মিত কর বলে কোনো কিছু ছিল না, বা যে বলি নামক এক প্রকার যে কর ঋগ্বেদে সেটার উল্লেখ আছে, যে বলি নামক এক প্রকার যে করের কথা উল্লেখ আছে। তবে রাজা দেখো, রাজা যে জমির যে মালিক সেটা কিন্তু ছিল না, রাজা জমির মালিক ছিল না। তাহলে এখানে দেখো যে বেশ কিছু যে ফ্যাক্ট রাখা হয়েছে, যে প্রতিহিংসা মানে বিচারের মূলে ছিল না। প্রতিহিংসা দেখো বিচারের মূলে ছিল না, যে কেউ যদি কোনো প্রকার যে অন্যায় কাজ করে থাকে, যে তার যে মৃত্যু, যে শাস্তি স্বরূপ, যে হিংসা স্বরূপ তার যে মৃত্যুদণ্ড, এই ধরনের ছিল না। শতদয় একটি শাস্তি, যেখানে রক্তপাতের মূল্য একটি গরু। ঠিক আছে, শতদয় মানে একটি শাস্তি, কি ধরনের শাস্তি ছিল, যেখানে হচ্ছে রক্তপাতের মূল্যে একটি হচ্ছে গরু। তাহলে এখানে কি বলছে, যে কেউ যদি কোনো রক্তপাত বা কাউকে হত্যা করে থাকতো, সে কারণে সেই জায়গাতে তাকে একটা গরু দান করতে হতো। ঠিক আছে। 3 নম্বর দেখো যে বৈরদায় শত্রুতার নীতি গ্রহণ করা, শত্রুতার নীতি গ্রহণ করা, অর্থাৎ বৈরদায়ের কথার অর্থ হচ্ছে শত্রুতার নীতি, মানে কেউ যদি কোনো খারাপ কাজ করে তার বিরুদ্ধে যে শত্রুতার নীতি সে গ্রহণ করবে। মধ্যবাসী মানে যিনি পারস্পরিক বিবাদের মধ্যস্থতা করতেন, অর্থাৎ পারস্পরিক যে বিবাদ, এই বিবাদের মধ্যস্থতা মানে হচ্ছে আমার সঙ্গে কারো একটা ঝামেলা চলছে, সেই জায়গাতে মিডলম্যান হিসাবে সে কাজ করে থাকে, সেটাকে বলছে যে মধ্যবাসী। তারপরে গ্রাম্যবাদীন মানে ইনি গ্রামের বিচারের দায়িত্ব ছিলেন, গ্রামের যে ছোটখাটো যে বিচারগুলো গ্রাম্যবাদীন তিনি করে থাকেন, যে গ্রামের যে ছোটখাটো যে বিচারগুলো তিনি করতেন। উগ্র, উগ্র কথার অর্থ হচ্ছে পুলিশ, অপরাধীদের ধরে আনার কাজ করতেন এরা। তাহলে পুলিশ দেখো এখনো আমাদের যে 21শ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা পুলিশের যে কাজ সেটা আমরা জানি, যে পুলিশরা সবসময় চোর ডাকাত বা যে অন্যায়মূলক কাজ যারা করে, যারা ধরো কি যে মদ্যপান করা বা জুয়া খেলা, এই সমস্ত ব্যক্তিদেরকে ধরে নিয়ে আসে। তো সেই ধরনের এই কাজ হচ্ছে সেই সময়ে যে পুলিশকে বলা হতো উগ্র। এই ধরনের কোশ্চেনটাও দিতে পারে, যে পুলিশকে ঋগ বৈদিক যুগে বা আর্য সভ্যতায় বা বৈদিক সভ্যতাতে কি বলা হতো, তাকে বলা হতো উগ্র। মনে থাকবে তো, উগ্র, উগ্র বলা হতো। তাহলে এইভাবে দেখো যে টার্মগুলো আমি ইউজ করলাম, সেখানে হচ্ছে বিভিন্ন যে অর্থগুলো অনেক সময় জিজ্ঞাসা করে থাকে, যে গ্রাম্যবদিনের কাজ কি, মধ্যমাসের কাজ কি, এই ধরনের অর্থগুলো। ঠিক আছে। শতদয় বলতে কি বোঝো, প্রতিহিংসা কি ধরনের, প্রতিহিংসা বলতে কি বোঝো, এই ধরনের যে বিষয়গুলো বা অর্থ চেয়ে থাকে। ঠিক আছে। তবে দেখো খুব রেয়ার, মানে খুব কম দেয়। ঠিক আছে। যেগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, যেমন যে সময়কালটা, আদিবাসী স্থান সম্পর্কিত যে বিষয়গুলো আমি বললাম সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, সেই তুলনায় এটা হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ। যেগুলো কম গুরুত্বপূর্ণ একটু সেইভাবে তোমরা নোট করে নিবে, এবং যেগুলো গুরুত্বপূর্ণ একটু সেইভাবে একটু নোট করে নিবে। ঠিক আছে। যদি তোমরা পয়েন্ট টু পয়েন্ট যদি পড়াশোনা করো, তাহলে দেখবে কি যে কম পড়তে হবে, এবং দেখবে কি যে কোশ্চেন অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি। ইতিহাসের সিলেবাস হচ্ছে বিশাল, কিন্তু তোমরা যদি সেইভাবে আমার ক্লাসকে ফলো করে যদি পড়াশোনা করো, এবং কোন কোন দিকগুলোকে বেশি করে আলোচনা করছি এবং কোন কোথা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে যেগুলো বলছি, এগুলো যদি নোট করো, তাহলে দেখবে কি যে কম পড়তে হবে এবং তোমরা কমন ফেলতে পারবে বা পরীক্ষা ভালো দিতে পারবে। ওকে, চাপটাও কম লাগবে, তার কারণ বিশাল সিলেবাস দেখে অনেক সময় ঘাবড়ে যায়, তো সেই হিসাবে একটু হলেও চাপটা কম লাগবে। দপ্তর বন্টন, গ্রামের প্রধান কি বলা হয় গ্রামনি, আর পশুচরণ ভূমির তদারকির দায়িত্বে থাকতেন ব্রজপতি। তাহলে দপ্তর বন্টন বলতে এখানে ভাগের কথা বলা হচ্ছে। গ্রামের যে প্রধান গ্রামনি, এটা তো আমরা আগে আলোচনা করলাম। আর পশুচারণ যে ভূমি, এটা অনেক সময় থাকে যে পশুচারণ যে ভূমি তদারকির দায়িত্বে যিনি থাকতেন তাকে কি বলা হতো, তদারকি মানে কি, তদারকি মানে হচ্ছে যার হচ্ছে সমস্ত কিছু খোঁজ খবর যিনি নেন,
বা সমস্ত কিছু দেখাশোনার যে দায়িত্ব যার মধ্যে আছে তদারকি। তো এই তদারকি দায়িত্ব যিনি থাকতেন তিনি হচ্ছে তাকে বলা হতো ব্রজপতি। তাহলে ব্রজপতি কাদেরকে বলা হতো এটাও থাকতে পারে, যে পশুচারণ ভূমি যে তদারকির দায়িত্ব যিনি থাকতেন তাকে বলা হতো ব্রজপতি। এইভাবে দপ্তর বন্টন এটা করা হয়ে থাকতো। সামাজিক জীবন, তাহলে সামাজিক জীবনটা কেমন ছিল সেটা দেখবো। সামাজিক জীবনের যে প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে কি, যে পরিবারটা কেমন ছিল। রাষ্ট্র তথা সমাজের ক্ষুদ্রতম একক ছিল পরিবার। একান্নবর্তী পরিবারের কর্তা গৃহপতি বা দম্পতি পরিবারের পিতৃতান্ত্রিক ছিল। তাহলে এই জায়গাতে দেখো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পরিবার হিসাবে আমরা একান্নবর্তী পরিবারটা দেখতে পাচ্ছি। তাহলে বর্তমান সভ্যতার সঙ্গে যে বৈদিক সভ্যতার পার্থক্যটা এই জায়গায় দিই, এখন বর্তমানে একান্নবর্তী পরিবার আমরা দেখতে পাই না, বা একান্নবর্তী পরিবার এখন আর পছন্দ করি না। একসাথে যে বাবা কাকা জ্যাঠা সবাই একসঙ্গে যে বসবাস করবে এই ধরনের পরিবার খুব কমই দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো সেই জায়গাতে বলছে কি যে এই সময়ে যে একান্নবর্তী পরিবারের প্রাধান্য ছিল, সেখানে হচ্ছে পরিবারের যে প্রধান সে হচ্ছে পিতা বা দম্পতিও থাকতে পারে, যে দুইজনই প্রধান। তবে বলা যেতে পারে যে পরিবারের যে প্রধান যেহেতু গৃহপতি বা পিতা, সেই হিসাবে এই বৈদিক সভ্যতাকে পিতৃতান্ত্রিক সভ্যতা বলা হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পিতৃতান্ত্রিক সভ্যতা, বৈদিক সভ্যতাকে বলা হয় পিতৃতান্ত্রিক সভ্যতা, আর হরপ্পা সভ্যতাকে বলা হতো মাতৃতান্ত্রিক সভ্যতা। ওকে, তাহলে পিতৃতান্ত্রিক সভ্যতা বলে ফেললাম। ঠিক আছে, তবে দেখবো যে নারীর অবস্থানটা কেমন ছিল। নারীদের অবস্থানটা কি সেটা কমে গিয়েছিল ঋগ্বৈদিক যুগে, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। পিতৃতান্ত্রিক সভ্যতা বলে ফেলেছি, তো নারীর যে অবস্থানটা কিরকম ছিল সেটা দেখবো, যে শিক্ষা দীক্ষা বিবাহ এই সমস্ত ক্ষেত্রে রাজনীতিতে নারীদের যে অবস্থানটা সেটা আমরা দেখবো। প্রথমেই শিক্ষা, প্রথমেই নিঃসন্দেহে এডুকেশনটা আসবে। শিক্ষাতে দেখো যে ঘোষা আপলা বিশ্ববরা, ঘোষা আপলা বিশ্ববরা, লোপামুদ্রা, গার্গী, মৈত্রী, বিশাখা প্রমুখ শিক্ষিত নারীর মন্ত্র রচনাও করতেন। তাহলে কি, যে শিক্ষা দীক্ষাতে নারীরা যে পিছিয়ে ছিল না তার জলজান্ত উদাহরণ হচ্ছে ঘোষা আপলা বিশ্ববরা, গার্গী, মৈত্রী, বিশাখা, এই ধরনের যে মহিলাদের নাম সেটা দেখতে পাই। তারা হচ্ছে বিভিন্ন যাগযজ্ঞে তার মন্ত্র উচ্চারণও করত। তাহলে শিক্ষা দীক্ষাতে নারীদের যে অবস্থান সেটাকে একেবারে অবহেলা করা যাবে না। এই ধরনের নারীগুলো ছিল শিক্ষিত নারী, যারা শুধুমাত্র শিক্ষিত নয়, তারা বিভিন্ন যে গ্রন্থ রচনা বা মন্ত্র রচনার মতন যে কাজগুলো তারা করেছিল। বিবাহ, তাহলে অবশ্যই দেখো এখান থেকে নামগুলো মনে রাখবে যে ঋগ বৈদিক যুগের কয়েকজন নারীর নাম, বা অনেক সময় ঘোষা আপলা বিশ্ববর্গা, লোপামুদ্রা, গার্গী, মৈত্রী, এই ধরনের নামগুলো চেয়ে থাকে যে ঋগ বৈদিক যুগে কোন নারী ছিল, পরবর্তী বৈদিক যুগে কোন নারী ছিল। ঘোষা আপলা বিশ্ববর্গা হচ্ছে ঋগ বৈদিক যুগে, তথা হচ্ছে বৈদিক যুগের যে প্রথম দিকে, এবং হচ্ছে পরবর্তীতে তোমার গার্গী, মৈত্রী, এরা হচ্ছে পরবর্তী বৈদিক যুগের যে নারী তাদের মধ্যে। ওকে, বিবাহ, প্রতি নির্বাচনে অধিকার ছিল, বহু পত্নীত্ব ছিল, তবে বহু পতিত্বের উদাহরণও পাওয়া যায়। জটিল গৌতমীর 7 জন এবং মুনিক্য রক্ষীর 10 জন স্বামী ছিল। তাহলে এখানে কি বলছে, বিবাহ বলছে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারত। তবে দেখো আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ, একজন পত্নী তার ফের আবার বহু পত্নীও থাকতো। বুঝতে পারছো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, যে শুধুমাত্র যে ছেলেরাই অনেক বিয়ে করতে পারতো তার নয়, একজন মেয়েরও বহু পত্নী ছিল। তাহলে এখানে দেখো উদাহরণ হিসাবে জটিলা গৌতমীর 7 জন এবং মুনিকন্যা রক্ষীর 10 জন স্বামী ছিল। তাহলে উদাহরণ হিসাবে এটা আছে, 10 জন স্বামী ছিল এবং 7 জন ছিল কি, যে গৌতমীর 7 জন ছিল পত্নী। বোঝা গেল তো? তাহলে বিবাহের ক্ষেত্রে কতজন বিয়ে করতে পারতো, সেক্ষেত্রে ছেলে মেয়েদের কোনো বাধ্যবাধকতা ছিল না। একজন
পুরুষ যেমন অনেকগুলো করতে পারতেন, মেয়েরাও অনেকগুলো করতে পারতেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। গৃহপতি, নারীরাও গৃহপতি বা দম্পতি হতে পারত। এর আগেও আমি বললাম যে পরিবারের যে প্রধান যে গৃহপতি বা দম্পতি উভয় হতে পারে। রাজনীতি, নারীরা সমিতির আলোচনায় অংশ নিতে পারত। তাহলে রাজনীতি আগে আমরা আলোচনা করেছি যে সভাতে অংশগ্রহণ না করতে পারলেও সমিতিতে অংশগ্রহণ করতে পারতো নারীরা। তাহলে নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারতো। সমিতি মানে কি? রাজনীতি বিষয়ক যে আলোচনা, যে রাজা যে সভা এবং সমিতি বা বিদত এদের আলোচনার মাধ্যমেই তারা নির্দিষ্ট কোনো কার্য সিদ্ধি করত, বা কোনো আলোচনা এদের ছাড়াও কোনো একটা সিদ্ধান্তে রাজা কখনোই উপনীত হতো না সভা বা সমিতিতে। তাহলে সমিতি মানে হচ্ছে সেখানে নারীরা অংশগ্রহণ করতো, তাহলে তারা অবশ্যই তারা রাজনীতিতে অংশগ্রহণ করতো। ওকে, তো সেই হিসাবে দেখো যে নারীরা হচ্ছে রাজনীতিতে অংশগ্রহণ করতো। ধর্ম, ধর্ম চর্চার অধিকার ছিল এবং স্তোত্র রচনা করতেন। তাহলে নারীরা কি? নারীরা শিক্ষিত ছিল। যে ঘোষা, আপলা, বিশ্ববররা, গার্গী, মৈত্রী এরা ছিল শিক্ষিত। তাহলে তারা হচ্ছে কি যে ধর্মীয় বিষয়ে যেমন অংশগ্রহণ করতো, তারা হচ্ছে মন্ত্র উচ্চারণ পর্যন্ত করতো। এই কাজগুলো নারীরা করতে পারতো, সেক্ষেত্রে কোনো প্রকার যে বাধ্যবাধকতা ছিল না। ওকে, তারপরে হচ্ছে যুদ্ধ। যুদ্ধে দেখো যে বিষপলা বা মুদ্রলানি ছিলেন কুশলী নারী। অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে যে বিষপলা বা মুদ্রলানি ছিলেন এই সময় যে নারী, তাহলে যুদ্ধক্ষেত্রেও নারীরা অংশগ্রহণ করতো, তার হচ্ছে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। 7 নম্বর দেখো নেতিবাচক দিক। নেতিবাচক দিকটা কি ছিল? পর্দা, মানে নেতিবাচক দিক তো থাকবে সামাজিক জীবন হিসাবে। যেমন নারীদের যে স্থান, নারীদের স্থান দেখো যেগুলো দেখলাম আমরা, শিক্ষা, বিবাহ, গৃহপতি, রাজনীতি, ধর্ম, যুদ্ধ, সমস্ত ক্ষেত্রেই হচ্ছে নারীদের যে অবস্থান সেটা মনে হলো কি ভালো। বিবাহের ক্ষেত্রে দেখো যেটা হচ্ছে ব্যতিক্রম, যে পুরুষতান্ত্রিক পিতৃতান্ত্রিক সমাজ বলা হচ্ছে, তবে নারীরা তারা দম্পতি হতে পারতো, গৃহপতি হতে পারতো, নারীরা হচ্ছে পরিবারের প্রধান হতে পারতো। নারীরা একাধিক বিবাহ করতে পারতো পুরুষদের মতো, তাদের একাধিক স্বামী থাকতো। পুরুষদের যেমন একাধিক বউ থাকতো, সে ধরনের একাধিক স্বামী থাকতো। তবে এই দিক থেকে দেখো নেতিবাচক দিক, খারাপ দিকগুলো কি ছিল? সে সময় পর্দা প্রথা, সতীদাহ, পণ প্রথা, নারী হরণ প্রভৃতির অস্তিত্ব বিদ্যমান ছিল। তাহলে সে সময় পর্দা প্রথাও ছিল। শিক্ষিত রমণীদের উদাহরণ পাচ্ছি, যুদ্ধে নারীরা অংশগ্রহণ করছে, রাজনীতিতে অংশগ্রহণ করছে, ধর্মীয় কাজে অংশগ্রহণ করছে। তবুও দেখো যে পর্দা প্রথা বা সতীদাহ প্রথা বা পণ প্রথা বা নারী হরণ এই সমস্ত কার্যকলাপ গুলো সেই সময় হতো। তাহলে এগুলো ছিল কি খারাপ দিক বা নেতিবাচক দিক ছিল। ওকে, তাহলে পরবর্তীতে আমরা কি আছে দেখবো, পোশাক। এই সময় পোশাক পরিচ্ছদটা কি ধরনের ছিল? অবশ্যই যে পোশাক ছাড়া তো চলা যায় না। তাহলে সেই সময় পোশাকটা কেমন ছিল? তাহলে সামাজিক জীবন হিসেবে আমরা নারীদের স্থানটা পেলাম। তাহলে এবার নারী পুরুষদের পোশাকটা কেমন ছিল সেটা একটু দেখে নেওয়া যাক। নারী, নারী পুরুষ একই পোশাক পরতো। তাহলে নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে উভয় হচ্ছে একই পোশাক পরতো। সে পোশাকটা দেখবো কি ধরনের। নিবি, ভিতরের পোশাক। বাস, বাহিরের পোশাক। অধিবাস, তারপর হচ্ছে অধিবাস বলছে কি বলছে, অঙ্গরক্ষা বা ওড়না। তাহলে এখানে দেখো নিবি, বাস এবং অধিবাস তিনটি ভাগে হচ্ছে বিভক্ত ছিল। নিবি মানে হচ্ছে দেখো ভিতরের পোশাক। নিবি মানে হচ্ছে ভিতরের পোশাক। ভিতরের পোশাক আমরা কি পরে থাকি, যে ধরো কি যে আন্ডারওয়্যার বা স্যান্ডো গেঞ্জি এগুলো পরে থাকি। তো সেই হিসাবে দেখো তো নিবি বা ভিতরে যে পোশাক, যেটা হচ্ছে এখন বর্তমানে ছেলে এবং মেয়ে তাদের হচ্ছে নাম দিক থেকে আলাদা। তো সেই হিসাবে সেই সময় ভিতরের যে পোশাক যেটা ছিল সেটা যে উভয়ই পড়তো একই ধরনের ছিল। নিবি যে ভিতরের পোশাক সেটা একই ছিল। আমাদের এখন বর্তমানে যে ছেলে মেয়েদের ক্ষেত্রে ভিতরের যে পোশাক সেটা হচ্ছে পুরোটা হচ্ছে আলাদা, ছেলেদের আলাদা এবং মেয়েদের আলাদা। তবে সেক্ষেত্রে ভিতরের যে পোশাক যেটা ছিল সেটা ছিল কি একই ধরনের। ছেলে মেয়ে তারা একই ধরনের পোশাক পরতো। ওকে, বাস যেটা হচ্ছে মানে হচ্ছে বাইরের পোশাক। বাইরের যে পোশাক মানে হচ্ছে বাইরের যে পোশাক যেটা ছিল সেটা হচ্ছে ছেলে মেয়ে তারা একই পরতো। অধিবাস মানে হচ্ছে ওড়না বা অঙ্গরক্ষা।
মানে হচ্ছে অধিবাস মানে হচ্ছে তাহলে ভিতরে পোশাক বাইরের পোশাক সবই পেলাম, এবার হচ্ছে গলাতে ওড়না দিত, সে ওড়নাটা হচ্ছে কি উভয় পড়তো, উভয় ছেলে এবং মেয়ে। তবে বর্তমানে দেখো যে মেয়েরা ওড়না ব্যবহার করে, তবে ছেলেরা অনেক সময় যে ধরো ঈদ বা পুজোতে তাদের পাঞ্জাবির সঙ্গে তারা কিন্তু ওড়না পরে, ঠিক আছে। তো সেই হিসাবে সেটা ব্যতিক্রম, কিন্তু সবসময় পরে না, কিন্তু মেয়েরা হচ্ছে ওড়নাটা অল টাইমই ব্যবহার করে থাকে, যে হিন্দু বা মুসলিম উভয় সম্প্রদায়ের ক্ষেত্রে মেয়েরা যে ওড়নাটা ব্যবহার করে থাকে, সে ওড়নাটা হচ্ছে তাদের বলতে পারো যে সম্মান রক্ষার্থে সেটা ব্যবহার করে থাকে। তবে ছেলেরাও সেই সময় ওড়না ব্যবহার করত। তাহলে লিবি, অধিবাস এবং বাস এই তিনটি পোশাকই ব্যবহার করত ছেলে এবং মেয়ে উভয়। পোশাকে সোনার কাজ থাকতো, বাহ খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং একটা বিষয়, যে পোশাকে সোনার কাজ থাকতো। তাহলে অবশ্যই এই কোশ্চেনটা দিতে পারে যে সোনার কাজ কি থাকতো বৈদিক যুগে। তোমাদের মনে তখন এখন বর্তমানে যে সোনার দাম সে 1,50,000 টাকা হচ্ছে ভরি, তো সেই হিসাবে তোমাদের সেই সময়ের ইতিহাস আলোচনা করতে গিয়ে এই ঋগ বৈদিক যুগে সোনা কি তখন পাওয়া যেত না, এত দাম সোনা, এ ধরনের কিন্তু মনোভাব জাগ্রত হতে পারে, কিন্তু সেদিকে গেলে হবে না। তো এই সময়টাতে যে বৈদিক সভ্যতাতে যে মানুষ সোনার কাজ ব্যবহার করতো তাদের যে পোশাকে, তাহলে ভারতবর্ষের সে সময় কত পরিমাণে সোনা ছিল ভাবো, যে ভারতবর্ষ আমাদের কত ধনী একটা দেশ ছিল। স্বর্ণ, সে স্বর্ণে ভারতীয়রা স্বর্ণকে নিজের পোশাকে ব্যবহার করত, সেটা শুধুমাত্র যে রাজারা সেটা নয়, সাধারণ জনগণও সেই স্বর্ণের কাজ ব্যবহার করত। ওকে, এটা হচ্ছে ভালো একটা কাজ। উপাদান তুলো, পশম, মৃগচর্ম হচ্ছে কোন কোন উপাদান দিয়ে এই পোশাকটা ব্যবহার করতো। তো তুলোর চাষ তো অনেক আগেই শুরু হয়েছিল। পশম বা মৃগচর্ম, পশম বলতে পশুদের যে চামড়ার যে অনেক পোশাক। পাগড়ি, নারী পুরুষ উভয় পাগড়ি পরতো, মাথাতে পাগড়ি দিত, নারী এবং পুরুষ উভয় হচ্ছে মাথাতে পাগড়ি দিত। খাদ্য, এই সময়ের খাদ্য কি ছিল? খাদ্য বলতে দেখো সাধারণ সবজি, দুগ্ধজাত সামগ্রী, মাংস ইত্যাদি। গোমাংস নিষিদ্ধ ছিল, গোমাংস নিষিদ্ধ ছিল, পয়েন্ট করো। তাহলে বৈদিক যুগে গোমাংস ভক্ষণ সেটা পুরোপুরি ভাবে নিষিদ্ধ ছিল, বৈদিক যুগে গোমাংস নিষিদ্ধ ছিল। ওকে, দুগ্ধবতী গাভী ছিল অগ্ন, হননযোগ্য নয়। তাহলে এখানে কি বলছে দেখো, অনেক সময় বলে যে দুগ্ধবতী গাভী ছিল অগ্ন, অগ্ন কথার অর্থ হচ্ছে যা হননযোগ্য নয়। বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেনটাও এসেছে, অগ্ন বলতে কি বোঝো, যা হচ্ছে হননযোগ্য নয়। তাহলে দুগ্ধজাত গাভী মানে যে গরু হচ্ছে দুধ দেয় সেটা হচ্ছে ভক্ষণযোগ্য নয়। অর্থাৎ গরু আমাদের দুধ দেয়, সে দুধ আমরা পান করি, বা সে দুধ থেকে আমরা অনেক সুস্বাদু খাবার আমরা তৈরি করি। তো সেই হিসাবে যে জীবটা আমাদেরকে এত কিছু দেয় তাকে আমরা কখনো ভক্ষণ করতে পারি না। অর্থাৎ অগ্ন মানে হচ্ছে যা ভক্ষণযোগ্য নয়। ওকে, তাহলে দুগ্ধবতী গাভীকে কখনোই খাওয়া যেত না। প্রধান খাদ্য ছিল গম, তাহলে গম ছিল প্রধান খাদ্য। তাহলে গম ছিল, যদি তাদের প্রধান খাদ্য থেকে থাকে তাহলে গম থেকে তারা অনেক সুস্বাদু খাবার তারা বানাতো, এটা আমরা মনে করতে পারি যে গম ছিল তাদের প্রধান খাদ্যশস্য। ওকে, উত্তেজক পানীয়, ওকে এটা তো থাকবেই সব সময়, হচ্ছে কি যে উত্তেজক পানীয় তো অবশ্যই থাকবে, সুরা, তাই কিনা? তো এটা অবশ্যই থাকবে, এটা থাকাটাই হচ্ছে স্বাভাবিক। যে মানুষ কি একটা সময়ে তার জীবনকে একটু হলেও রিল্যাক্স রাখার চেষ্টা করে, আর এই রিল্যাক্স রাখতে গিয়েই এই ধরনের যে উত্তেজক যে পানীয় সেগুলো কিন্তু তৈরি করে থাকে। তো বৈদিক যুগেও এই ধরনের পানীয় ছিল, সোম ও সুরা এগুলো ছিল। আর সেটা কিন্তু আজ হচ্ছে একবিংশ শতাব্দী, সেটা হচ্ছে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা রয়ে গেছে। তাহলে এটা হচ্ছে
এই সমস্ত জিনিসগুলো সমাজের ক্ষতিকারক, তবুও এখন সেটা রয়ে গেছে। তাহলে যদি এতটাই ক্ষতিকারক থাকতো, ভারতবর্ষে বিভিন্ন শাসক শাসন করেছে, সেখানে ধর্মীয় ভিত্তিতে অনেক মুসলিম শাসকও শাসন করেছে, তাহলে কি তাদের সময়ে তো এগুলো তো বন্ধ হয়ে যেতে পারতো? তাহলে এগুলো বন্ধ হয়নি। ক্ষতিকারক জিনিসগুলোই টিকে থাকে, ভালো জিনিসগুলো ধ্বংস হয়ে যায়। তার জলজান্ত প্রমাণ হচ্ছে এই ধরনের যে উত্তেজক যে পানীয়গুলো, বর্তমানে যে যে মাদকজাত যে দ্রব্য, সেগুলো কি তার হচ্ছে তার বিস্তার হচ্ছে আরো ব্যাপকভাবে। প্রত্যেকটা জায়গাতে দেখো মদের দোকান, আরো কাউন্টার খুলে যাচ্ছে, বন্ধ হবে কি? প্রতিনিয়ত এই জায়গাতে কাউন্টার খুলছে, ওই জায়গাতে কাউন্টার খুলছে। তাহলে কি এগুলো বর্তমানে যে সরকার সেগুলোকে আরো প্রশ্রয় দিচ্ছে বলেই তো এগুলো তৈরি হচ্ছে আর টিকে রয়েছে, আর মানুষ খাচ্ছে। সব থেকে অপরাধী হচ্ছে আমাদের মানুষ, সেগুলো হচ্ছে তারা খাচ্ছে বলে এগুলো হচ্ছে। ওকে, একে অপরের সঙ্গে জড়িত। শুধু সরকারকে আমরা যে গালি মন্দ দিলে হবে না, আমরা যদি একজোট হয়ে যদি সেগুলোকে যদি প্রতিবাদ করে যদি উঠিয়ে দিই, তাহলে উঠে যাবে। কিন্তু আমরা কি করি? আমরা করি না। হলে এখন ভালো হয়েছে, বাহ অমুক জায়গাতে একটা কাউন্টার হয়েছে নতুন, মানে কি আমরা আরো আনন্দিত, তাই কিনা? আনন্দিত তার কারণ হচ্ছে সে তার সুবিধা হলো, সে পানীয় গ্রহণ করবে। তো সেই হিসাবে দেখো একে অপরের পরিপূরক সরকার তৈরি করছে, এই সরকারকে তৈরি করতে আমরা উৎসাহ জাগাচ্ছি, তাহলে একে অপরের জনগণ এবং সরকার উভয় হচ্ছে পরিপূরক। তো আমি যেটা বলতে চাইছি, সেই সময় যেমন উত্তেজক পানীয় সৌম সুরা ছিল, বর্তমানে অনেক মাদক জাতীয় দ্রব্য রয়েছে বা অনেক পানীয় রয়েছে। বিনোদন, তাহলে এই সময়ে যে আমোদ ফুর্তি করার জন্য তারা কি করত? নাচ গান, দৌড় প্রতিযোগিতা, শিকার, অনেক সময় শিকারে যেত, মুষ্টিযুদ্ধ, জুয়া খেলা, অনেক সময় বসে যে জুয়া খেলতো। তো এগুলোর সাথে সাথে দেখো অনেক সময় পেশাদার যে নর্তকী, মানে বাইজি নাচ, সেগুলো হচ্ছে এখন বর্তমানে ওটা নেই। কোনোদিন যদি মুর্শিদাবাদ ঘুরতে যাও তো দেখতে পাবে যে নবাবী আমলে মুন্নিবাই নামক এক নর্তকী থাকতো। তো সেই সময়ে বলা হয়ে থাকে যে একবার নাচের জন্য বা 1 ঘন্টা নাচের জন্য তিনি সেই সময়ে 500 টাকা করে নিতেন। ঠিক আছে, তো তার হচ্ছে এতটাই খ্যাতি ছিল। তো সেই ধরনের দেখো যে এই সময়ে পেশাদার নর্তকীদের যে নৃত্য, সেটা দেখতে পছন্দ করতেন, বা অবসর সময় বা বিনোদন জাগানোর জন্য এই ধরনের যে নর্তকীদের নাচ এই সময়ের মানুষরা দেখতো। ঠিক আছে, তাহলে নাচ গান বাজনা জুয়া খেলা এই সমস্ত কিছুই ছিল বর্তমানে যেমন আমাদের রয়েছে। তবে এই নর্তকী যে নৃত্য প্রদর্শন, যেখানে পয়সার বিনিময়ে ডেকে আনা, সেই ধরনের গুলো এখন নেই। আমরা এখন বর্তমানে দেখতে পাই স্টেজ শো, তাই কিনা, যে অনেক ড্যান্সারকে ডেকে নিয়ে আসি এবং একগুচ্ছ ভাবে দেখি। তবে দেখো আগে এটা ছিল না, পার্সোনাল একজন বাবু সে বসে থাকতো এবং সে ড্যান্স করতো, এই ধরনের বিষয়গুলো ছিল। এখন সেই জায়গাতে পরিবর্তন হয়েছে, এবং পরিবর্তন হয়ে কি হয়েছে, অমুক জায়গা থেকে বিখ্যাত ড্যান্সার কে ডেকে আনা হচ্ছে এবং সে টাকা নিয়ে নিচ্ছে, কিন্তু সে স্টেজ শো করছে। কিন্তু আগে স্টেজ শো এরকম ছিল না, যে পার্সোনাল ঘরে গিয়ে সে নৃত্যটা করতো, সেটাকে হচ্ছে তারাকে নর্তকী বলা হতো। ওকে, চলো পরে দেখি। জাতিভেদ, এই সময় কি বলছে যে জাতিভেদ ছিল না। ওকে, ভালো দিক। বর্ণভেদ, এই সময় সমাজে বর্ণভেদ ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, এই ছিল 4র্থ বর্ণ। তাহলে বর্ণভেদ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ যারা কি হতো, যে বেদ পাঠ, যাগযজ্ঞ পরিচালনা তথা ধর্মীয় দায়িত্ব তারা পালন করতো। কাজের ভিত্তিতে এটা একটু পার্থক্য ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তবে জাতিভেদ বা জাতপাত ওই ধরনের দিকগুলো ছিল না। এখানে হচ্ছে ব্রাহ্মণ যারা যে বেদ পাঠ যাগযজ্ঞ পরিচালনা করতো, ক্ষত্রিয় প্রতিরক্ষা বিষয় বা শাসনের দায়িত্ব তারা ছিল। ঠিক আছে, বৈশ্য কৃষি, ব্যবসা বাণিজ্য, পশুপালন তারা করতো। বৈশ্য যারা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য, কৃষি কাজ তারা করতো।
আর শূদ্র যারা হচ্ছে এই তিন শ্রেণীকে যারা হচ্ছে সেবা করত বা তাদের আন্ডারে যারা কাজ করতো তারা হচ্ছিল শূদ্র। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা হচ্ছে চারটা যে বর্ণে বা চতুর্বর্ণে বিভক্ত ছিল। এটাকে বলা হচ্ছে সমাজে বর্ণভেদ। তাহলে অবশ্যই বলা যেতে পারে কিন্তু বর্ণভেদ কি ছিল? অবশ্যই ছিল। জাতিভেদ কিন্তু ছিল না, বর্ণভেদ ছিল। আশ্রম, প্রত্যেকটা দেখো যে আর্য সন্তান জীবনে চারটি আশ্রমের মধ্যে দিয়ে তাদের যে জীবন অতিবাহিত করতো। তাহলে তাদের যে জীবন, যে আর্য সভ্যতায় একজন যে ব্যক্তি তার যে ছোট থেকে বড় হওয়ার পিছনে চারটি আশ্রমের মাধ্যমে তাদের জীবন অতিবাহিত করতো। এটাকে বলা হচ্ছে চতুর আশ্রম। ঠিক আছে, চারটি আশ্রম। সেই চারটি আশ্রমের মধ্যে কি, প্রথমে দেখো যে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য হচ্ছে গুরু গৃহে বাস ও বিদ্যাচর্চা। মানে হচ্ছে ব্রহ্মচর্য গ্রহণ করা মানে হচ্ছে গুরু গৃহে যে পড়াশোনা করা, গুরুকুল যে শিক্ষা। এখন বর্তমানে যে এই গুরুকুল যে শিক্ষা, এটা হচ্ছে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, হিন্দুদের যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সেটা ছিল, সেটা টোটালি বন্ধ হয়ে গেছে। তো সেখানে দেখো যে গুরু গৃহে থেকে বসবাস এবং বিদ্যা চর্চা করতো। গুরু যা বলতো, যা কাজ দিত, সমস্ত কিছু তারা করতো, সমস্ত কাজই তারা করতো, কোনো কিছু না করতো না। গুরুর যে দায়িত্ব সম্পর্কে আরুণির যে গল্প, সেটা আমরা দেখেছি। আরুণিকে একবার যে গুরুর জমি দেখতে তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল। তো জমি যখন দেখতে যায় তখন সেখানে দেখে যে তার জমির যে আল, সে আল ভেঙে জল অন্য জমিতে চলে যাচ্ছে। সে প্রচুর চেষ্টা করছে এবং প্রচুর চেষ্টা করার পর সেই আলকে সে যখন জলটাকে আটকাতে পারছে না, তখন সে সেখানে শুয়ে পড়ছে। এবার যখন রাত হয়ে আসছে, তার গুরু যখন দেখছে যে আরুণি নেই, আরুণি কোথায় গেছে, তখন তো তার মনে পড়ছে তাকে তো আমি দায়িত্ব দিয়েছিলাম জমি দেখার, জমিতে জল ছাড়া আছে, জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা। তো সে তো আর আসেনি। তখন জমিতে গিয়ে দেখছে সে আলের উপর সে শুয়ে আছে। তখন হচ্ছে আরুণিকে গুরু ডেকে ওঠায় এবং তাকে অনেক ধন্যবাদ জানায়। তো হচ্ছে কর্তব্য, দায়িত্ব, কর্তব্য সমস্ত কিছু ছিল এই গুরু গৃহে। তারা পড়াশোনার সাথে সাথে সমস্ত কাজ তারা করত। ওকে, তারপর হচ্ছে গৃহস্থ, সংসার ধর্ম পালন। তাই গুরু গৃহে থেকে পড়াশোনার পর তারা তাদের বাড়ি ফিরে যেত এবং ফিরে গিয়ে সেখানে সংসার ধর্ম পালন করত। সংসার ধর্ম মানে হচ্ছে সেখানে বিয়ে শাদী করে তার জীবনযাপন করত। ঠিক আছে, তারপর হচ্ছে কি বানপ্রস্থ। বানপ্রস্থ হচ্ছে কি সংসার ত্যাগ। সংসার ধর্ম পালন করার পর সে হচ্ছে স্বেচ্ছায় সংসার ত্যাগ করত, সংসার ত্যাগ করে সে চলে যেত। এবার হচ্ছে কি যে শেষ যেটা বয়স, সেটা হচ্ছে সন্ন্যাস। সংসার ত্যাগ করে পরমার্থিক চিন্তায় কারাতিপাত, মানে কোন একটা জায়গায় গিয়ে সে হচ্ছে সমস্ত কিছু মানে ত্যাগ করে সে ধ্যানে মগ্ন হতো বা যে ঈশ্বরের আরাধনায় সে মগ্ন থাকতো। আর সংসারের প্রতি আর কোনো তার মায়া মমতা মোহ কোনো কিছুই থাকতো না, বা সে বাড়িতেও কোনোদিনও যেত না। ঠিক আছে, তো এইভাবে যে ব্রহ্মচার্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং হচ্ছে সন্ন্যাস, এই চারটি যে আশ্রমে বিভক্ত আর্য সভ্যতার মানুষদের জন্য। অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তি এই চারটি আশ্রমের মধ্য দিয়ে তাদের যে জীবন, তাদের জীবনকে অতিবাহিত করত। ওকে, চলো নেক্সট, অর্থনৈতিক জীবনটা। তাহলে ঋগ বৈদিক যুগের যে অর্থনৈতিক জীবনটা কেমন ছিল। তাহলে আমরা যে রাজনৈতিক জীবন এবং সামাজিক জীবনটা জানলাম, এবার হচ্ছে অর্থনৈতিক জীবনটা জানতে হবে। যে সেই সময় যে অর্থনীতি বা অর্থ উপার্জনের মেন যে উৎসটা কোথায় ছিল বা কিভাবে হতো, এই বিষয়গুলো এখানে দেখবো আমরা। তো জমির মালিকানা, জমির বন্টন অথবা জমির ব্যক্তিগত মালিকানা ছিল না। ঠিক আছে, সেখানে কৌশাম্বী, তবে বাস্তু জমি ও চাষের জমি ব্যক্তিগত মালিকানা ছিল, সেটা বলছে হেমচন্দ্র রায় চৌধুরী। তাহলে কৌশাম্বী যে কথাটা বলছে যে জমির যে মালিকানা প্রসঙ্গে, এখানে জমি বন্টন অথবা জমির ব্যক্তিগত মালিকানা ছিল না, কৌশাম্বী বলছে। ঠিক আছে, ঐতিহাসিক কৌশাম্বী তিনি বলছেন যে ব্যক্তিগত মালিকানা ছিল না, তবে বাস্তু জমি ও চাষের জমির ব্যক্তিগত মালিকানা ছিল, সেটা হেমচন্দ্র রায় চৌধুরী বলছে।
তাহলে দুজন ঐতিহাসিক ব্যক্তির যে দুই ধরনের যে মতামত সেটা আমরা দেখতে পেলাম, যে জমির মালিকানা প্রসঙ্গে তিনি বলছেন যে জমির ব্যক্তিগত মালিকানা ছিল না, আর বলছেন না চাষের জমির ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানা ছিল। কৃষি, এই যে আর্য সভ্যতায় বৈদিক যুগে কৃষি ছিল যে আয়ের প্রধান উৎস, কৃষি থেকে হচ্ছে সমস্ত কিছু আসতো। তাহলে কৃষির যে উন্নতির জন্য বা কৃষি ব্যবস্থার জন্য কোন কোন দিকগুলো দেখা হতো সেটা দেখতে হবে। যে সার ও জলসেচ, জলাশয় বা জলচক্রের উপস্থিতি বিদ্যমান ছিল, যে কৃষি যেহেতু ছিল আয়ের প্রধান উৎস, সেই হিসাবে সার ও জলসেচ ব্যবস্থা সেখানে ছিল। ওকে, লোহার প্রয়োগ, আমি আগে ক্লাস শুরুতেই বলেছিলাম যে বৈদিক যুগে লোহার যে ব্যবহার, সেই লোহার ব্যবহার শুরু হয়েছিল। তাহলে লোহার যে প্রয়োগ, মতভেদ থাকলেও অনেকে লোহার লাঙলের ব্যবহার ছিল বলে মনে করেন। তাহলে এই সময়ে যে লোহার যে লাঙল, সেই লাঙলের ব্যবহার ছিল। কৃষিজাত পণ্য, ধান যব প্রধান, এখানে ধান এবং যব ছিল প্রধান। ব্রীহি শব্দ অর্থ হচ্ছে, পয়েন্ট করো যে এখানে বিভিন্ন যে শব্দ, সে শব্দের যে অর্থ হিসাবে প্রশ্ন চেয়ে থাকে অনেক সময়। ব্রীহি শব্দের অর্থ হচ্ছে ধান, আর গোধূম কথার অর্থ হচ্ছে গম। গোধূম কথার অর্থ হচ্ছে গম। অনেকে ধান ও গমের অস্তিত্বকে অস্বীকার করেন, তুলোর ব্যবহার জানতো না। তাহলে দেখো যে অনেকের তো থাকবে মতামত, থাকবে অনেকে বলছে তুলোর ব্যবহার জানতো না। তাহলে তুলোর ব্যবহার না জানলে তাহলে তারা পোশাক পরিচ্ছদ গুলো তাহলে এলো কোথা থেকে, তাই কিনা? বলছে ধান ও গমের অস্তিত্ব ছিল না, তাহলে প্রধান যে খাবার সেটা তো গম থেকে আসছিল, গম ছিল তাদের প্রধান খাদ্যশস্য। তাহলে ধানকে কি বলা হচ্ছে? ধানকে বলা হচ্ছে ব্রীহি এবং গমকে বলা হচ্ছে গোধূম। নোট করে রাখো যে অনেক সময় গোধূম বলতে কি বোঝো, ব্রীহি বলতে কি বোঝো, এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে। পশুপালন, পশুপালন বলতে দেখো যে গরু ছিল প্রধান। তো গরু কতটা গুরুত্ব ছিল, যে অনেক সময় শাস্তি স্বরূপ কেউ যদি রক্তক্ষয়ী কোনো কিছু কাজ করে থাকতো, তাকে ছেড়ে দেওয়া হতো, সে যদি গরু দান করত। বোঝা গেল? তো সেই হিসেবে গরুর যে ভ্যালুটা সে সময় প্রচুর ছিল। তাহলে গরু দেখো ঋগ্বেদে গাভিষ্ঠ শব্দের উল্লেখ আছে, যার অর্থ হলো গরুর অনুসন্ধান। কেবল কৃষিতে নয়, মূল্যের একক ছিল গরু। মানে গরু হচ্ছে শুধুমাত্র কৃষি কাজ করার জন্য যে গরুর যে গুরুত্ব ছিল তা নয়, অন্যান্য ক্ষেত্রে গরুর যে মূল্যটা ছিল। তাহলে গাভিষ্ঠ কথার অর্থ কি হচ্ছে? অনুসন্ধান, গরুর অনুসন্ধান। এটাও অনেক সময় পরীক্ষাতে দিয়ে থাকে যে গাভিষ্ঠ কথার অর্থ কি। অন্যান্য দেখো ঘোড়া হয়তো সামরিক প্রয়োজনে আসতো, ভেড়া পশম যোগাতো, মহিষ গৃহপালিত ছিল না। তাহলে মহিষটা দেখো এটা গৃহপালিত ছিল না, বর্তমানে এটা হচ্ছে গৃহপালিত। তাছাড়া হচ্ছে যেহেতু অশ্বারোহী বাহিনী ছিল, তো সেই হিসাবে ঘোড়াটাকে যুদ্ধক্ষেত্রে সেটা ব্যবহার করা হতো। তবে ভেড়া যে পশমের যে বিভিন্ন পোশাক তারা ব্যবহার করত, সেই হিসাবে যে পশম ব্যবহারের জন্য ভেড়াকে তারা ই করতো, পোষ মানাতো, তাই কিনা? গৃহপালিত হিসাব ভেড়ার কে তারা পুষতো, এটাও বলতে পারো। ওকে, চলো তাহলে পশুপালন হিসাবে আমরা সেটা দেখতে পেলাম যে গরু, ঘোড়া, ভেড়া উভয়কেই রাখতে পারো। বাণিজ্য, এই সময় যেমন আভ্যন্তরীণ বাণিজ্য এবং বহিঃ বাণিজ্য উভয়ই চলতো, ঠিক আছে, এবং মাধ্যম এবং জীবিকা। তাহলে আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে যে নদীপথ এবং স্থলপথ উভয় ক্ষেত্রেই চলতো। আভ্যন্তরীণ বাণিজ্য নদীপথ এবং স্থলপথ উভয় চলতো। তার কারণ হচ্ছে যে বৈদিক সভ্যতা সেটা হচ্ছে সপ্ত সিন্ধু অঞ্চলকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। তাহলে নদী কেন্দ্রিক একটা সভ্যতা, 7টা নদীকে কেন্দ্র করে, তো সেই হিসাবে নদীপথে যে ব্যবসা বাণিজ্য চলবে এটা স্বাভাবিক। তার সঙ্গে সঙ্গে যে স্থলপথ, সেই স্থলপথে ব্যবসা বাণিজ্য চলতো। বহিঃ বাণিজ্যের ক্ষেত্রে দেখো যে শত অনিত্র বা 100টি দ্বার বিশিষ্ট নৌকার প্রমাণ পাওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে শত অনিত্র বলতে কি বোঝো, এই কোশ্চেনটা
অনেক পরীক্ষাতে এসেছে, এসএসসি পরীক্ষাতে বারবার এই কোশ্চেনটা রিপিট করা হয়। ঠিক আছে, শত অনিত্র বলতে কি বোঝো, যার অর্থ হচ্ছে 100টি দাঁড় বিশিষ্ট নৌকা। দাঁড় বিশিষ্ট মানে বুঝতে পারছো, 100টি দাঁড় মানে হচ্ছে জল টানার জন্য যে দাঁড়গুলো থাকে সেগুলি হচ্ছে 100টি, মানে 100 জন বসে সেটাকে চালাতে পারবে। তাহলে কত বড় নৌকা ছিল, সেটাকে বলা হচ্ছে শত অনিত্র। মাধ্যম বিনিময় প্রথা, মনা, শতমান নামক মুদ্রা প্রভৃতি ছিল, স্বর্ণালঙ্কার। ঠিক আছে, তো এগুলো হচ্ছে দেখো যে বিনিময় প্রথা মধ্যে নিষ্ক এবং মনা ছিল, বিভিন্ন মুদ্রার স্বর্ণ অলঙ্কারের ব্যবহার দেখতে পাওয়া যায়। জীবিকা কাষ্ঠশিল্পী, চর্মশিল্পী, বস্ত্রশিল্পী, মৃৎশিল্পী প্রভৃতির ছিল। তাহলে এই সময়ে যে জীবিকা বলতে দেখো যে বিভিন্ন শিল্পীর প্রভাব পায়। কাষ্ঠশিল্পী মানে হচ্ছে যারা কাঠ নিয়ে কাজ করে, চর্মশিল্পী মানে চামড়ার যারা কাজ করে চর্মশিল্পী, ওকে। তারপর হচ্ছে মৃৎশিল্পী, বস্ত্র শিল্পী মানে হচ্ছে জামা কাপড় যে তৈরির যে বিষয়টা আসছে। মৃৎশিল্পী মানে হচ্ছে তোমার যারা মাটির যে পাত্র যারা তৈরি করতো বিভিন্ন কারুকার্য সেটা। তাহলে জীবিকা হিসাবে এই ধরনের আমরা প্রমাণ আমরা দেখতে পাই। ধর্মীয় জীবন, ধর্মীয় জীবন এই সময় কেমন ছিল? তাই প্রাকৃতিক পূজা এই সময় ছিল, প্রকৃতির পূজা করত। নারী দেবতা, নারী দেবতা দেখো যে পৃথিবী, অদিতি, উষা, রাত্রি, অরণ্যানী, সাবিত্রী, বরুণানী, ইন্দ্রাণী, সরস্বতী, সোমা প্রমুখ। এছাড়া ছিলেন শাকম্ভরী দেবী, ফসলের দেবী। তাহলে এই ধরনের যে নারী দেবতার যে প্রমাণ পাওয়া যায়। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে দেখা যায় পুরুষ দেবতা হিসাবে যে শিবের এই সময় কোনো স্থান ছিল না, শিবের স্থান ছিল না। আমরা হরপ্পা সভ্যতাতে যেমন দেখেছিলাম যে শিবের যে পশুপতি শিবের কথা বলা হয়েছিল, সেক্ষেত্রে এখানে যে পুরুষ দেবতা হিসাবে যে শিবের যে কোনো স্থান ছিল না। পয়েন্টটা ভালোভাবে মনে রাখবে। যজ্ঞ কেন্দ্রিকতা, ধর্মের কেন্দ্র ছিল যজ্ঞ, প্রাণ পুরুষ ছিলেন পুরোহিত। যজ্ঞ পারিবারিক নয়, সামাজিক। সাধারণত গোষ্ঠীপতিরা যা আয়োজন করতেন, ধর্ম যেমন যজ্ঞ কেন্দ্রিক, যজ্ঞ তেমনই ছিল পুরোহিত কেন্দ্রিক। তবে বড় যজ্ঞের ভার রাজা বহন করতেন, যজ্ঞে পশু বলি দেওয়া হতো। তাহলে এই ক্ষেত্রে দেখো যে যজ্ঞ সেখানে হচ্ছে বলতে পারো যে পুরোহিত দ্বারা হচ্ছে যজ্ঞ দেওয়া হতো। সেটা হচ্ছে কি, যজ্ঞ সবসময় হচ্ছে যে গোষ্ঠীপতিরা তারা আয়োজন করছে, যে পারিবারিক এই ধরনের যজ্ঞ যে প্রমাণ সেটা পাওয়া যায়নি। একটা গোষ্ঠী কেন্দ্রিক এই যজ্ঞ হতো। ওই যজ্ঞে অনেক সময় যে পশু বলি যে দেওয়া হতো। এখন বর্তমানে আমরা দেখে থাকি যে বিভিন্ন মন্দিরে যে পশু বলি সেটা দেওয়া হয়ে থাকে, তো আস্তে আস্তে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে পশু বলির যে বিষয়টা। এই সময়টাতে যজ্ঞকে কেন্দ্র করে যে পশু বলি দেওয়া হতো এটা মনে রাখবে। আর মেন মনে রাখার চেষ্টা করো যে পুরোহিতরা যজ্ঞ করতো, এবং যজ্ঞ সবসময় যে গোষ্ঠী কেন্দ্রিক হতো, সেটা যে একেবারে তোমার যে পার্সোনাল বা ব্যক্তিগত সে ধরনের ছিল না। তবে রাজা মনে করলে সেরকম ব্যক্তিগত যজ্ঞের আয়োজন করতে পারতেন। পরবর্তী বৈদিক যুগ, যদিও আমি শুরুতেই ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের কথা বলেছিলাম। ঠিক আছে, মানে আর্লি বৈদিক পিরিয়ড এবং হচ্ছে আফটার বৈদিক পিরিয়ড। আর্লি বৈদিক পিরিয়ড হিসাবে আমরা 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আমরা দেখলাম। তো সেখানে দেখো এবার হচ্ছে যে পরবর্তী বৈদিক যুগ হিসাবে 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আলোচনা করব। তাহলে এই সময়টা দেখো যে অ্যাকচুয়ালি এই বৈদিক পিরিয়ডের পরবর্তী বৈদিক যুগটা যে তোমার 1000 থেকে 600, এই সময় কি কি পরিবর্তনগুলো লক্ষ্য করা গিয়েছিল সেগুলো আমরা দেখব। আমরা অলরেডি যেমন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম যে আর্লি বৈদিক পিরিয়ডের, এবার হচ্ছে আফটার বৈদিক পিরিয়ডের সময় কি কি পরিবর্তনগুলো দেখা দিয়েছিল সেগুলো দেখবো। তাহলে বিস্তৃতিতে দেখো কোন দিকে হয়েছিল, সমগ্র পাঞ্জাব, গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চল সহ উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে এটা বিস্তার লাভ করেছিল। তাহলে এবার পাঞ্জাব, গঙ্গা, যমুনা, এর আগে আমরা সপ্ত সিন্ধুকে দেখতে পেয়েছিলাম, সেখানে কেন্দ্র করে আজ আর্লি বৈদিক পিরিয়ডের যে সময়টা
সেই এলাকাটা বিস্তৃত হয়েছিল, সেই জায়গা থেকে পাঞ্জাব আসছে, যে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল আসছে, এবং উত্তরপ্রদেশে যে বিস্তীর্ণ অংশ সেটা আসছে। তাহলে সেই হিসাবে আমরা দেখবো যে পরিবর্তন হিসাবে আমরা যেমন বিস্তারটা এখানে দেখতে পেলাম, আর পরবর্তীতে আর কি কি পরিবর্তন আছে সেগুলো দেখবো। রাজনৈতিক জীবনের ক্ষেত্রে কি কি পরিবর্তন দেখা দিয়েছিল, রাজতন্ত্র ও রাজ্য সৃষ্টি। এখানে দেখো যে বংশানুক্রমিক রাজতন্ত্রের উদ্ভব হয়, রাজার দৈবাধিকারের দাবি জানাতে থাকছে, কাশী কোশল কুরু পাঞ্চাল প্রভৃতি রাজ্যের সৃষ্টি হচ্ছে। তাহলে এই জায়গাতে দেখো যে কি পরিবর্তনটা দেখা যাচ্ছে যে রাজনৈতিক জীবনের ক্ষেত্রে, সেখানে যেমন বংশক্রমিক আসছে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে রাজা যে দেবতার যে আজ্ঞাবাহী শাসক হিসাবে দেবতা তাকে পাঠিয়েছে সেটা জাহির করে থাকছে, বা দেবতার ক্ষমতা বলে সে ক্ষমতা এসেছে এটা জাহির করছে। আর তার সঙ্গে সঙ্গে কাশী কৌশল অঙ্গমগধ কুরু পাঞ্চাল এই ধরনের বিভিন্ন যে রাজ্যের যে সৃষ্টি হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ধরনের পরিবর্তনগুলো আফটার বৈদিক পিরিয়ড সেখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সময়ের মধ্যে এই ধরনের পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি। রাজা নিজে দেবাধিকারী হিসাবে নিজেকে জাহির করছে, অর্থাৎ দেবতা তাদেরকে পাঠিয়েছে, দেবতার দূত হিসাবে আমরা এসেছি, এই ধরনের তারা তাদের গুণাবলী সেটা জাহির করছে। ওকে, আর এই সমস্ত যে রাজ্যগুলো কাশী কোশল অঙ্গ মগধ এগুলো হচ্ছে উদ্ভব সেটা দেখতে পাচ্ছি। তাহলে সভা সমিতির ক্ষেত্রে কি হচ্ছে এটা একটু দেখার বিষয়। সবার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, সমিতির ক্ষমতা হ্রাস পাচ্ছে। অর্থাৎ এই জায়গাতে সবার ক্ষমতা, যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের নিয়ে যে সভা গঠনের কথা বলেছিলাম, আর সমিতি হচ্ছে যেখানে হচ্ছে নারীরা যেমন অংশগ্রহণ করতে পারতো, তার সঙ্গে হচ্ছে সাধারণ যে জনগণ তারাও অংশগ্রহণ করতে পারতো। তো সেই জায়গাতে পরবর্তী যে বৈদিক যুগে আফটার বৈদিক পিরিয়ডে যে সমিতির ক্ষমতাটা হ্রাস পাচ্ছে, আর বিভিন্ন পদ সৃষ্টির কথা বলা হয়েছে। যেমন হচ্ছে দেখো সংগ্রাহিত্রী, ক্ষত্রি, ভাগদুক, ভাগদুক কথা কর আদায়কারী, অবক্ষণ জুয়া খেলার নিয়ন্ত্রক বা জুয়া খেলাকে যিনি নিয়ন্ত্রণ করে, স্থপতি বা শতপতি, সীমান্ত এবং শতগ্রামের ভারপ্রাপ্ত প্রভৃতি বিচ্ছিন্ন পদের সৃষ্টি। অর্থাৎ এই ধরনের পদগুলো সৃষ্টি হচ্ছে, গ্রাহিত্রী, ক্ষত্রি, ভাগদুক, ঠিক আছে। এই ধরনের পদগুলো অনেক সময় ভাগদুক বলতে কি বোঝো, অবক্ষণ বলতে কি বোঝো, স্থপতি শতপতি বলতে কি বোঝো, এই ধরনের শব্দের যে অর্থগুলো চেয়ে থাকে, ঠিক আছে। তবে আমি মনে করি যে আপার প্রাইমারির ক্ষেত্রে এই ধরনের অত গভীরের যে প্রশ্ন আসবে না, তবে তোমরা সেগুলো দেখে যেতে পারো। তো এই ধরনের পরিবর্তনগুলো রাজনৈতিক জীবনের ক্ষেত্রে দেখেছিলাম। সামাজিক বিবর্তন, তাহলে সামাজিক ক্ষেত্রে কি ধরনের বিবর্তন এসেছিল? সামাজিক বৈষম্য, যেমন চতুর্বর্ণ যে কথা বলা হয়েছিল, সেখানে এখানে দেখো যে চতুর্বর্ণ বিদ্যমান, বহু ক্ষুদ্র বর্ণের উদ্ভব, জাতি বৈষম্য জায়গা করে নেয়। তাহলে এই জায়গাতে চতুর্বর্ণ যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে চারটা যে বর্ণের কথা বলা হয়েছে এখানে বিদ্যমান বা ছিল। তবে দেখো অনেক যে ক্ষুদ্র বর্ণেরও উদ্ভব ঘটেছিল। আরেকটা জিনিস যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা ছিল গুরুত্বপূর্ণটা কি, এখানে জাতি বৈষম্য, জাতিভেদ যে প্রথা, যেটা যে আর্লি বৈদিক পিরিয়ডে সেটা ছিল না, আমি বলেছিলাম জাতি বৈষম্য ছিল না, সেই জায়গাতে এখানে যে এটা জায়গা করে নিয়েছিল। অর্থাৎ বলতে পারো যে জাতি বৈষম্য এই সময়ে উদ্ভব ঘটেছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সেটা তো ছিলই, বিভিন্ন যে আবার ক্ষুদ্র বর্ণেরও উদ্ভব হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যে জাতি বৈষম্য এর জায়গা করে নিচ্ছে। সামাজিক রীতিনীতি কি ছিল? চতুরাশ্রম বিদ্যমান, নানা সামাজিক রীতিনীতি কঠোরতর হয়, অসবর্ণ নিষিদ্ধ হয়, বাল্য বিবাহ, বহু বিবাহ, বহু পতিত্ব বিধবা বিবাহের দৃষ্টান্ত মেলে। তাহলে এই জায়গাতে দেখো যে কি 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 পরিবর্তনটা লক্ষ্য করছি, যে চতুরাশ্রম তো ছিলই, ঠিক আছে, চতুরাশ্রম তো ছিল,
চতুরাশ্রমের ক্ষেত্রে কোনো প্রকার পরিবর্তন ছিল না। তো সেক্ষেত্রে আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে অসবর্ণ নিষিদ্ধ। অসবর্ণ যে বিবাহ সেটা হচ্ছে নিষিদ্ধ ছিল। বাল্য বিবাহ, বহু বিবাহ, বহু পতিত বিধবা বিবাহের দৃষ্টান্ত মেলে। তাহলে এটা ছিলই, যেটা আগে ছিল যে বহু পতিত্ব, বহু মানে বহু পত্নী, বহু পতি, বাল্য বিবাহ, এই ধরনের যে বিষয়গুলো, এগুলো কিন্তু অস্তিত্ব তখনও ছিল, পরবর্তী বৈদিক যুগও ছিল। নারীর স্থান, এই সময় নারীর যে স্থানটা কেমন ছিল? পুরুষ শৃঙ্খলহীন, নারীর অধিকার সংকুচিত এবং সৎ জীবনযাপন। গার্গী, মৈত্রী হলেন দুইজন শিক্ষিত নারী। বিবাহ, স্বগোত্র বিবাহ নিষিদ্ধ হয়। অনুলোম বিবাহ বা উচ্চ বর্ণের স্বামীর সঙ্গে নিম্ন বর্ণের যে স্ত্রীর যে বিবাহ। প্রতিলোম বিবাহ নিম্ন বর্ণের স্বামী এবং উচ্চ বর্ণের সঙ্গে চালু হয়। তাহলে এক্ষেত্রে দেখো যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে নারীর যে ক্ষমতা সেটা হচ্ছে আগের থেকে কিছুটা হলেও সেটা ম্লান হয়েছিল, কমে গিয়েছিল বা সম্মানটা। তবে গার্গী এবং মৈত্রী দুজন শিক্ষিত নারীর যে আমরা দেখতে পাই, দুজন নারীর হলেও যে নারীদের যে শিক্ষা দীক্ষার যে মানটা অনেকটা কমে গিয়েছিল সেটা মনে করা হয়ে থাকে। ওকে, এবং হচ্ছে দেখো বিবাহের ক্ষেত্রে যেটা বলা হলো আগে, যে অসবর্ণ বিবাহের ক্ষেত্রে এটা বন্ধ হয়ে যে স্বগোত্র বিবাহ সেটা হচ্ছে নিষিদ্ধ হয়ে গেছিল। ঠিক আছে, স্বগোত্র মানে একই গোত্রের সঙ্গে যে বিবাহ হবে সেটা নিষিদ্ধ হয়ে যাচ্ছে। সেখানে হচ্ছে দেখো যে অনুলোম এবং প্রতিলোম যে বিবাহ সেটা সৃষ্টি হচ্ছে। যে অনুলোম বিবাহটা কি, যে উচ্চ বর্ণ স্বামী আর নিম্ন বর্ণ হচ্ছে স্ত্রী, মানে হচ্ছে স্বামী হচ্ছে উচ্চ বর্ণ এবং তার স্ত্রী হচ্ছে নিম্ন বর্ণ। তাহলে উচ্চ বর্ণ স্বামীর সঙ্গে নিম্ন বর্ণ স্ত্রী, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে ছেলেটা হচ্ছে যে বংশ পরম্পরায় সে হচ্ছে উঁচু এবং মেয়েটা হচ্ছে নিচু, তার সঙ্গে যে বিবাহ এটাকে বলা হচ্ছে কি, এই বিবাহটাকে হচ্ছে অনুলোম, অনুলোম বিবাহ। মানে হচ্ছে সেই ছেলেটার হচ্ছে সম্মানটা কমে যাচ্ছে, সে হচ্ছে নিম্ন পরিবারের নিম্ন মানের মেয়ের সঙ্গে তার হচ্ছে বিয়ে হচ্ছে, নিম্ন বর্ণের মেয়ের সঙ্গে। আর নিম্ন বর্ণের স্বামী এবং উচ্চ বর্ণের স্ত্রী, এটাকে বলা হয় প্রতিলোম। অর্থাৎ নিম্ন বর্ণের স্বামী, স্বামী হচ্ছে নিচু কাস্ট এবং উচ্চ বর্ণ হচ্ছে স্ত্রী, সেক্ষেত্রে স্বামীর যে মর্যাদাটা বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে ওটা হচ্ছে অনুলোম, এটা হচ্ছে প্রতিলোম। এইভাবে মনে রাখার চেষ্টা করো। যে প্রথমটা যে কি, যে অনুলোমটা হচ্ছে স্বামী হচ্ছে উচ্চ পরিবারের বা সে হচ্ছে সমস্ত দিক থেকে সে হচ্ছে উচ্চ সম্প্রদায়ের এবং সেই জায়গাতে হচ্ছে মেয়েটা হচ্ছে নিম্ন, সেই কারণে সেটা হচ্ছে অনুলোম। আর প্রতিলোম হচ্ছে স্বামী হচ্ছে সে ছোট কাস্টের এবং স্ত্রী হচ্ছে উঁচু কাস্টের, তো সেই হিসাবে সেটা হয়ে যাচ্ছে প্রতিলোম, মানে স্বামীর মর্যাদাটা এই জায়গাতে বৃদ্ধি পাচ্ছে। তো এইভাবে যে পরিবর্তনগুলো দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক দিক, অর্থনৈতিক দিক দেখো লেটার যে বৈদিক পিরিয়ড, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম কৃষির প্রয়োজনে পশুপালন করতো। তাহলে কৃষির পশুপালন যেটা করতো সেটা হচ্ছে কৃষির প্রয়োজনে, কৃষির জন্য সেটা করা হয়েছিল। জমির মালিকই ছিল কৃষক। 2, বংশ পরম্পরায় জমিতে কৃষিকাজ হতো, বংশ পরম্পরায় যে জমিতে যে কৃষিকাজ সেটা হতো। 3 নম্বরে যে দেখো ভাড়াটে চাষির যে কৃষি জমির ওপর কোনো অধিকার ছিল না। তাহলে ভাড়াটে যে কৃষি জমির ওপর তার কোনো প্রকার যে অধিকার সেটা ছিল না। তাহলে দেখো যে প্রধান যে জীবিকা, যার প্রধান জীবিকা হিসাবে যে কৃষিকাজ সেটা ছিল। তাহলে কৃষিকাজের প্রয়োজনে কিন্তু পশুপালনটা ছিল, ভাড়াটে কৃষি জমির ওপর কোনো অধিকার ছিল না। ঠিক আছে, চাষির যে ভাড়াটে জমির প্রতি যে কোনো প্রকার যে অধিকার
ছিল না। তাহলে এইভাবে দেখো যে অর্থনৈতিক দিকটা নির্ধারিত হয়েছিল। তবে একটা জিনিস মনে রাখো যে প্রধান জীবিকায় ছিল সেটা হচ্ছে কৃষিকাজ, কৃষিকাজকে কেন্দ্র করেই সমস্ত কিছু হয়েছিল। বাণিজ্য, এবার দেখো যে এই সময়ে যে লেটার বৈদিক পিরিয়ডে যে বাণিজ্যটা কিরকম ছিল। আগে যেমন দেখেছিলাম বাণিজ্যের ক্ষেত্রে একটা রামরমা ছিল, যে আভ্যন্তরীণ বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে তারা স্থলপথ এবং জলপথ ব্যবহার করতো। তাহলে এই ক্ষেত্রে দেখো যে ব্যবসায়ীরা এই জায়গাতে যে বণিক নামে পরিচিত লাভ করছে, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ লেটার বৈদিক পিরিয়ডে, যে সেখানে হচ্ছে বণিক নামে, ব্যবসায়ীরা বণিক নামে পরিচিত। দুই হচ্ছে দেখো দেশের মধ্যে রাজকীয়, গয়া, বৈশালী, শ্রাবস্তি, মথুরা, তক্ষশিলা, ভিলাই প্রভৃতি বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছিল। তাহলে রাজগীর, ঠিক আছে, রাজগীর, গয়া, বৈশালী, শ্রাবস্তি, মথুরা প্রভৃতি জায়গা, তক্ষশিলা খুবই গুরুত্বপূর্ণ একটা বন্দর প্রাচীন যুগের। তো সেটা হচ্ছে দেখো এই সমস্ত জায়গাগুলোতে কেন্দ্র, বাণিজ্যিক যে কেন্দ্র গড়ে উঠেছিল। তার লেটার বৈদিক পিরিয়ডে বিভিন্ন জায়গায় যে কেন্দ্র, যেগুলো বন্দরগুলো গড়ে তুলেছিল, সেগুলো হচ্ছে প্রাচীন যুগের বিখ্যাত বন্দরগুলির মধ্যে অন্যতম পরিণত হয়েছিল পরবর্তীতে। তাহলে এক্ষেত্রে বলতে পারো যে কৃষি কাজে যেমন প্রধান ছিল, যেমন জীবিকা যেমন কৃষিকাজ, তার সঙ্গে সঙ্গে যে বাণিজ্য সেটাও যে ছিল একদম সমানে সমানে, সেটা বলতে পারি যে এই সমস্ত জায়গাতে যে বাণিজ্যিক কেন্দ্রগুলো যে প্রতিস্থাপন। ওকে, চলো নেক্সট দেখি যে শিল্প। এই সময়ে যেমন কাষ্ঠ শিল্প সেই সময় ছিল। তাহলে কাষ্ঠ শিল্প হিসেবে লাঙলের ব্যবহার, জলযান ইত্যাদি নির্মাণ, মৃৎশিল্প, বস্ত্রশিল্প, চর্মশিল্প। তাহলে এগুলো বলতে পারো যে লেটার বৈদিক পিরিয়ডের যে শিল্প, যেটা হচ্ছে আর্লি বৈদিক পিরিয়ড, সেই সময়ও একই রকমের ছিল। তাহলে আর্লি বৈদিক পিরিয়ডের যে শিল্প যেটা ছিল, সেটা লেটার বৈদিক পিরিয়ডেও একই রকমের ছিল। এই সময়ে যে বিভিন্ন যে কাঠের যে তৈরি লাঙল, তারপর হচ্ছে নৌকা, ব্যবসা বাণিজ্য করার জন্য এগুলো তৈরি করত। তো সেই হিসাবে বলতেই পারি যে শিল্পের ক্ষেত্রে আর্লি বৈদিক পিরিয়ডের সঙ্গে লেটার বৈদিক পিরিয়ডের একটা মিল ছিল। ওকে, নেক্সট বণিক। এক, ধনবান বণিক গোষ্ঠীকে বলা হতো শ্রেষ্ঠী শ্রেণীর উদ্ভব ঘটেছিল। বানানটা একটু ভুল আছে, এটা শ্রেষ্ঠী হবে, ঠিক আছে। ও শ্রেষ্ঠী এখানে আছে সেঠ্ঠি বা শ্রেষ্ঠী, দুটোর মধ্যে একটা বানান থাকতে পারে, ঠিক আছে। তো সেখানে আমি শ্রেষ্ঠী বা সেঠ্ঠি দুটো এক করে দিয়ে দেওয়া হয়েছে এখানে। তো ধনবান যে বণিক তাদেরকে বলা হতো শ্রেষ্ঠী। এটা 2016 এসএসসি ইতিহাস যে 9-10 যে পরীক্ষা, সেখানে এই কোশ্চেনটা সম্ভবত এসেছিল যতদূর মনে পড়ছে, যে শ্রেষ্ঠী বলতে কাদের বোঝানো হতো। তাহলে ধনবান যে বণিক তাদেরকে শ্রেষ্ঠী বলা হতো। এছাড়া ছিল যে গোবণিক বা অশ্ববণিক, গান্ধার বণিক এবং মদ্র বণিক প্রভৃতি। তাহলে এইভাবে যে আরো বিভিন্ন ধরনের যে বণিকের যে নাম সেটা আমরা দেখতে পাই। তাহলে এটা বলতে পারো যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে বণিক শ্রেণীর যে উদ্ভব, সেটা লেটার বৈদিক পিরিয়ডে হয়েছিল। সেটা আর্লি বৈদিক পিরিয়ডে হয়নি। যে বণিক শ্রেণীর যে উদ্ভব, যে শ্রেষ্ঠী শ্রেণীর যে বণিকের যে উদ্ভব, বা গান্ধার বণিক, অশ্ব বণিক, গবণিক, এই ধরনের যে মদ্র বণিক, এই ধরনের যে পেশা ভিত্তিক যে ব্যবসায়িক গোষ্ঠীর যে নামকরণ, সেটা লেটার বৈদিক পিরিয়ডে হয়েছিল। সেটা আর্লি বৈদিক পিরিয়ডে এই ধরনের কিছু আমরা দেখতে পাইনি। ধর্মীয় জীবনটা কেমন ছিল লেটার বৈদিক পিরিয়ডে, যে ধর্মীয় জীবনটা কেমন ছিল, আমরা তো আর্লি বৈদিক পিরিয়ডে আমরা দেখেছিলাম যে ধর্মীয় জীবনটা কেমন ছিল। তো সেই হিসাবে দেখো লেটার বৈদিক পিরিয়ডে পুরোহিততন্ত্র বলতে এখানে কি বোঝানো হয়েছে? পুরোহিততন্ত্রের প্রাধান্য, পৌরোহিত্য জীবিকা রূপে গ্রাহ্য হয়। তো দেখো এখানে পুরোহিততন্ত্রের প্রাধান্য বলতে আর্লি বৈদিক পিরিয়ডেও আমরা দেখেছিলাম যে পুরোহিতরাই যাগযজ্ঞ করতো, সমস্ত কিছুর আয়োজন করত। তবে রমণীরা সেখানে অংশগ্রহণ করতে পারতো, এটা বলা হয়েছে, ঠিক আছে। যাগযজ্ঞের কাজে পুরোহিতকে সাহায্য করতে পারতো। যোগ সাধনায় ধর্মের প্রধান ভিত্তি ছিল যজ্ঞ দেখো যে প্রথমত যে যজ্ঞ ছিল জটিলতর হয়, যজ্ঞ দেবতারও পরের স্থান পায়, অশ্বমেধ, রাজপেয় বা রাজস্ব প্রভৃতি যজ্ঞ অনুষ্ঠিত হতো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এর আগে যে যজ্ঞর ক্ষেত্রে দেখেছিলাম যে যজ্ঞটা হতো কি, যে একটা গোষ্ঠীকে কেন্দ্র করে কোন একটা যজ্ঞের আহুতি দেওয়া হতো। তো এই জায়গাতে দেখো যজ্ঞের ক্ষেত্রে যে মানে জটিলতর বিষয়গুলো
দেখা দিত যে যজ্ঞের যে ধরনগুলো চেঞ্জ হতো। যেমন ধরো কি যে অশ্বমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞটা কি ছিল, যে কোনো রাজ্য, কোনো একটা বিশাল রাজ্য জয় করে যখন কোনো রাজা আসতো, তো সেখানে অশ্বমেধ যজ্ঞ করতো কি, তার কারণ নিজেকে যে পরাক্রমশীল যে রাজা হিসাবে প্রকাশ করার জন্য যে অশ্ব যে পুজো করে সেই অশ্বকে ছেড়ে দিত, এবং যে অশ্ব যে যেখান দিয়ে যেত সেই রাজ্যটি তার হয়ে যেত, এবং সে কেউ বাধা সৃষ্টি করলে তার সঙ্গে যুদ্ধ করতো, সেটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ দেখেছিলাম। তারপরে হচ্ছে রাজকীয় এবং রাজস্ব যজ্ঞ, সে প্রভৃতি যজ্ঞ আমরা দেখেছিলাম, যে কোন প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানের এই ধরনের যে যজ্ঞ অনুষ্ঠান আমরা দেখেছিলাম। তো এই ক্ষেত্রে যজ্ঞের যে ধরনগুলো সেগুলো চেঞ্জ হয়েছিল। দেবদেবীর ক্ষেত্রে দেখো যে অপ্সরা, নাগ, গন্ধর্ব প্রভৃতি দৈব শক্তিতে উন্নতি হয়। এই সময় প্রজাপতি ইন্দ্রের স্থান গ্রহণ করা হয়। অর্থাৎ দেখো যে এই সময় যে গুরুত্বপূর্ণ যে বিষয় ছিল এখানে হচ্ছে প্রজাপতি যে ব্রহ্মার আগে যেমন আমরা দেখেছিলাম, সে জায়গাতে এখানে হচ্ছে ইন্দ্রের স্থান গ্রহণ করে। ঠিক আছে, এই সময় হচ্ছে প্রজাপতি যে ইন্দ্র, তার হচ্ছে গুরুত্ব হচ্ছে এখানে পাচ্ছে। দার্শনিক চিন্তা, একেশ্বরবাদ এবং অবতারবাদ, কর্মফলবাদ, এই ধারণা শুরু হয়েছিল। তাহলে একেশ্বরবাদে বিশ্বাসী ছিল এই সময়ের লোকজনরা, তবে অবতারবাদ বা কর্মফলবাদ এই ধারণা ছিল। তাহলে এইভাবে দেখো যে এই ধরনের যে বিশ্বাসে তারা মগ্ন হয়েছিলেন, তাহলে ধর্মীয় জীবনটা এই ধরনের ছিল। তাহলে আগের থেকে অর্থাৎ আর্লি বৈদিক পিরিয়ড থেকে লেটার বৈদিক পিরিয়ডের ক্ষেত্রে এই ধরনের একটা পরিবর্তন, সে পরিবর্তন লক্ষ্য করা যায়। তাহলে দেখো এই ছিল আজকের যে ক্লাস, যে বৈদিক সভ্যতা রিলেটেড, সেখানে আর্লি বৈদিক পিরিয়ড এবং লেটার বৈদিক পিরিয়ডকে আলোচনা করা হলো, সেখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় যে বিষয়গুলো আলোচনা করা হলো। আশা করা যায় যে এই ক্লাসের মধ্যে থেকেই তোমাদের যে কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। আর যদি ওই ক্লাসের মধ্যে যদি সে প্রশ্ন যদি না এসে থাকে, তো তোমরা নোট বা হচ্ছে প্র্যাকটিস সেট তার মধ্যে থেকে পেয়ে যাবে। এখান থেকে যে কোশ্চেনগুলো দেবে, আশা করা যায় যে আলোচনার মধ্যেই সেগুলো সীমাবদ্ধ রয়েছে। ঠিক আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি তোমরা দেখবে, আর তার সাথে সাথে নোট এবং প্র্যাকটিস সেট সেগুলো ফলো করবে। ওকে, ধন্যবাদ।